গল্প চুক্তি করাবো, লেখক অজানা। চুলের মুঠি শক্ত করে ধরে আমার ঠোঁট কামড়ে ধরে আছে আকাশ। তাকে দুহাত দিয়ে সরাতে চেষ্টা করছি, কিন্তু এক হাত দিয়ে সে আমার কোমর ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তবুও আকাশ আমাকে ছাড়ছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার গাল এক হাত দিয়ে চেপে ধরে বলল, আকাশ চৌধুরী, চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল সে। একদিকে এত জোরে গাল চেপে ধরায় গাল ব্যথা করছে, আর অন্যদিকে ঠোঁট জ্বালা করছে, মনে হচ্ছে কেটে গেছে। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি। আমার জীবনে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, এই দিনটা আমাকে দেখতেই হতো না। এইসব ভেবে চোখের এসব ন্যাকামি চলবে না। তো জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস, আর মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যিই বড় ভুল করেছি আমি। বাবা মার মৃত্যুর পর মামার অভাবে সংসারে ঠাঁই মেলে আমার। আমার নাম কাজল রায়। সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা, আমার মাথার উপর আমার বটের ছায়া, আমার বাবা মা আছেন। ভাগ্য আমাকে নিয়ে খেলতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরা দেশে। তারপর মামা নিয়ে আসে তার বাড়িতে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমে সংসার চলে যেত। 2 ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপরে বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতো না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, বাসন ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটা টিউশন করে নিজে পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতে পারি না, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসি। মামির সেটাতে আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনের টাকা মামির হাতে তুলে দিই। মামা সব বুঝতেন, কিন্তু মামির ওপরে কিছু বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কাল করে বসে থাকতেন। এইভাবেই মামির সংসারে গায়ে খেটে পড়াশোনা শেষ করি। মামাতো ভাই বোন রাহুল আর দিশা মামিকে লুকিয়ে আমার অনেক কাজে সাহায্য করত। কিন্তু কথায় বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, আমার বেলাতেও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহ খানেক পর মামা বাড়ি ফিরল ঠিকই, কিন্তু প্যারালাইজ হয়ে গেছে। 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিল দেখতে। মামা অনেক বলে কয় মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝে মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সেই অফিসের বসো আকাশ। মামার পোস্টেই জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করে আকাশের কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ে তেজি আকাশের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থা। আমি দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হাউ ডিয়ার ইউ? নক না করে আমার কেবিনে ঢোকার সাহস কি করে হয় তোমার? রাগে গড় গড় করতে করতে বলল আকাশ। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে, আসলে আমি অন্যমনস্কভাবে দরজায় নক করতে ভুলে গেছি। ডেইজি বলল, কোথা থেকে এসব জুটেছে কে জানে? এই মেয়ে তোমার বাবা মা তোমাকে কি ভদ্রতা শেখায়নি? এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে আমার গাড়ি করছে। আমার ভুল, আমাকে আরো কিছু বললে মেনে নিই, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু তাই বলে আপনি আমার বাবা মাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। ইউ ইডিয়েট। বলেই ডেইজি আমাকে চড় মারার জন্য হাত তুলতেই আমি তার হাত ধরে ফেলি এবং এক ঝটকায় সরিয়ে দিই। আমার ব্যবহারে ডেইজি বোকা হয়ে যায়। কাজল যে এমনটা করতে পারে সে ভাবতেও পারেনি। আকাশ এতক্ষণ ধরে শুনছিল, এবার এগিয়ে এসে বলল, এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিং এর ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কের ওপরে রেখে আমি সেখান থেকে বেরিয়ে আসি। মাসখানেক কেটে গেছে। ডেইজি আমার পেছনে লেগে আছে, আমি অনেক সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। আকাশ সেদিনের পর আমাকে কিছুই বলেনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে আমি মামার পোস্টে চাকরি করতাম, এখন আমি আকাশে পি এ
আকাশের পাশের কেবিনটা আমার। এদিকে মাসের শেষে অফিসে একটি পার্টি আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি আকাশ নেই। কিছুক্ষণ পরেই আকাশের ফোন একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখলাম আকাশ চেয়ারে নেই। কেবিনটার এক পাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশে জানলার কাছে আকাশ দাঁড়িয়ে আছে। স্যার, ফাইল টেবিলে রাখো। রেখে চলে যাচ্ছি তখন আকাশ পিছনে থেকে হাত টেনে ধরে আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। ফাইলটা রেখে চলে যাচ্ছি তখন আকাশ পিছনে থেকে হাত টেনে ধরে। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। আকাশ একদম কাছে চলে এসেছে আমার। তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। পার্টিতে খুব ড্রিঙ্কস করেছে। হাতটা কিছুতেই ছাড়াতে পারছি না। স্যার, হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? আমার কাজ আছে। হাত ছাড়ুন। তুমি আমার এ। আমি যা বলবো তুমি তাই করবে। সবাই আকাশ চৌধুরীর কাছে আসতে চায়, তুমি কেন এত দূরে দূরে থাকো? আকাশ আমার সামনের এলমেল চুল আঙ্গুল দিয়ে ঠিক করে দেয়। আকাশ স্বাভাবিক নয়, নেশার ঘরে এসব করছে বুঝতে পারছি। হাত ছাড়ুন বলছি। আমি আরো জোর করতে থাকি। এবার আকাশও হাত ছেড়ে দিয়ে দেওয়ালে চেপে ধরে আমাকে। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আকাশ ক্রমশ তার মুখ এগিয়ে আনছে। কি করব বুঝতে না পেরে হেচ্ছা একটা ধাক্কা দিয়ে আকাশের হাত সরিয়ে দিই। ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে আকাশের গালে। আকাশ প্রথমে বুঝতে পারেনি ঠিক কি ঘটেছে। তারপর কিছুটা সময় নিয়ে বলল, এই মেয়ে, তুই আকাশ চৌধুরীর গালে চর মারলি? আকাশ চৌধুরীর? এর মাসুল তোকে দিতেই হবে, অনেক ভারী পড়ে যাবে তোর। আমি বের হতে যাই কেবিন থেকে, কিন্তু আকাশ আমার হাত ধরে একটানে দেওয়ালে চেপে ধরে আমার ঠোঁটে অসম্ভব রকমে বন্য হয়ে কিস করে। অনেক ধস্তাধস্তির পরে ধাক্কা সামলাতে না পেরে আকাশ আর ডেস্কের ওপর পড়ে যায়। সাউন্ড প্রুফ কেবিন হওয়ায় বাইরে কারো কানে আমার আওয়াজ পৌঁছয়নি। আর এমনিতেই সবাই পার্টিতে ব্যস্ত। আমি দৌড়ে বেরিয়ে আসি কেবিন থেকে। আর এক মুহূর্ত সেখানে থাকিনি, সরাসরি বাড়ি ফিরে আসি। সারাটা রাস্তা কেঁদে চোখ ফুলে গেছে। মামার এই অবস্থা। চাকরিটা চলে গেলে সংসার কিভাবে চলবে? আর আকাশের অফিসে চাকরি করা সম্ভব না। এখন কি করবো চিন্তা করতে পারছি না। এদিকে রাহুল আর দিশার কলেজে বেতন দিতে হবে। ভাগ্য আমার দিকে মুখ তুলে তাকায়নি, বরং জমের মুখে তুলে দিয়েছে। আকাশ চৌধুরীর অনেক ক্ষমতা। দেশের নামী শিল্পপতিদের মধ্যে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ওনার যা ইচ্ছা তাই করতে পারেন। আমি পরের দিনে অফিস যাইনি। এরপর দিন ইচ্ছে না থাকলেও যেতে হলো। ভাগ্য ভালো ছিল, সেদিন আকাশ অফিসে ছিল না। আমাকেও ফোন করেনি। বিকেল বেলায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরতে দিশা এসে জড়িয়ে ধরল। কিরে, কি হয়েছে? দি ভাই হাকর আগে মিষ্টি খা, তারপর বলছি। জোর করে মুখে মিষ্টি ঢুকিয়ে দেয়। মিষ্টি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, কিসের মিষ্টি? তোর তো আজকে কোন রেজাল্ট দেবার কথা নয়, তবে একটা সুখবর আছে। আমরা সবাই অনেক অনেক খুশি। কি সুখবর? দীপ ভাই, তোর রাত কপাল, এত বড় বাড়িতে তোর বিয়ে হবে। ইস, আমার তো শুনেই কি খুশি খুশি লাগছে। বিয়ে? আমার? কি বলছিস এসব? এটা তো সারপ্রাইজ। তুই ভাবতেও পারবি না তোর কোথায় বিয়ে হচ্ছে। তোর কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। মামি কোথায়? মামি? মামি? আমি মামির ঘরে গেলাম। কাজল, আয় ভেতরে আয়। মামির মোলায়েম কণ্ঠস্বর কোন ঝড়ের আগাম সংকেত দিচ্ছে কিনা বুঝতে পারছি না। কি হয়েছে মামি? তোর কি ভাগ্য, নইলে এমন বাড়ির বউ হবি কল্পনা করা যায়? মামির সামনে অনেকগুলো ছোট বড় গিফট বক্স আর একটা চেক পড়ে আছে। কে এনেছে এগুলো মামি? তোর হবু বড় নিয়ে এসেছে, ছেলেটা খুবই ভালো। কে এসেছিল বলবে তো? আকাশ তোর অফিসের বস তোকে বিয়ে করতে চায়। কি বলছো মামি, এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে? তোকে ভালো লেগেছে তাই বিয়ে করতে চায়। মামি, বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর মামার এই অবস্থা, আমি না থাকলে সংসার কিভাবে চলবে? সে চিন্তা তোকে করতে হবে না। আকাশ সব ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা করে দেবে মানে?
রাহুল দিশার পড়ার খরচ, সংসার খরচ, তোর মামার চিকিৎসার সব খরচ আকাশ দেবে। আর তুমি রাজি হয়ে গেলে? মামি, আমাদের কি আত্মসম্মান বোধ নেই? আকাশ চৌধুরীর টাকায় কেন আমাদের চলতে হবে? এটা কিছুতেই সম্ভব নয়। অসম্মানের কথা বলছিস? একজন বিছানার পরে কাতরায়, এত মানুষের খরচ কোথা থেকে আসবে? তোর বাপ এসে দিয়ে যাবে। মামি, কতবার বলেছি বাবা মা তুলে কথা বলবে না। সংসার আমি চালাবো, তোমাকে চিন্তা করতে হবে না। মামিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চেক নিয়ে বেরিয়ে আসি। আমি বুঝতে পারছি না আকাশ কেন আমাকে বিয়ে করতে চাইছে। লোকটার প্রতি ঘৃণা ছাড়া আর কিছু আসে না। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে, আর এদিকে মামি আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি চুপচাপ শুনছি। মামির সাথে কথা বললেই ঝামেলা বাড়বে। পরের দিন অফিসে যাই। আকাশের কেবিনে গিয়ে দেখি আকাশ ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন রেখে দিল। আরে কাজল, এসো এসো। চেকটা সামনে রেখে বললাম, এইসব কি? কেন? তোমার মামি তোমাকে কিছু বলেনি? সেই জন্যই জিজ্ঞাসা করছি এসবের মানেটা কি। মানেটা খুব সিম্পল, আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন চাইছেন জানতে পারি? তোমাকে ভালো লাগে তাই। এটা যে আসল উদ্দেশ্য নয়, আমি বেশ বুঝতে পারছি। স্মার্ট গার্ল। দেখুন, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। অসম্ভব, কিছুতেই না। প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। গ্রান্টেড হবে না। সো গেট রেডি। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। আর যাই হোক, এই লোকটাকে বিয়ে করা সম্ভব না। চেকটা টেবিলে রেখেই চলে আসি। স্যালারি তুলতে হবে। মামার অসুস্থতায় বেশ কিছু টাকা ধার করতে হয়েছে। রাহুল দিশার কলেজে বেতন দিতে হবে। টিউশন ফি দিতে হবে। মামার ওষুধ ফুরিয়ে গেছে প্রায়। স্যালারি তুলতে গিয়ে দেখি আমার স্যালারি আসেনি। আমার স্যালারি পেপারে সই করা হয়নি। জিজ্ঞেস করতে তারা জানায়, স্যারের নিষেধ আছে, অনুমোদন করতে গেলে স্যারের পারমিশন লাগবে। স্যালারি তুলতে গিয়ে দেখি আমার স্যালারি আসেনি। রাগে দুঃখে চোখে জল চলে এসেছে। সারা মাস খেটে বেতনটাও পেলাম না। আবার গেলাম আকাশের কেবিনে। আকাশ নেই। আমি আকাশের পি। এ হলেও গত 2-3 দিন আমাকে তেমন কোন কাজ করতে দেওয়া হয়নি। আকাশ একাই বের হয়ে যায়। বিকেল পর্যন্ত অপেক্ষা করার পর আকাশ আসলো। স্যার। হুম, বলো। কি সিদ্ধান্ত নিলে? স্যার, আমার বেতন আটকে আছে। আপনি অনুমতি না দিলে অনুমোদন দেবে না। হবে না। যতক্ষণ আমার প্রস্তাবে রাজি না হচ্ছে, বেতন আটকে থাকবে। আপনি এটা করতে পারেন না স্যার। এটা আমার প্রাপ্য। সো হোয়াট? আকাশ চৌধুরী চাইলে পাবে, নইলে পাবে না। এভাবে আমার স্যালারি আটকে রাখলে আমি আইনি ব্যবস্থায় যাব। হা হা হা, জোকসটা ভালো ছিল। স্যার, আমি কোন জোকস বলিনি। আপনারা আমার স্যালারি বিনা কারণে আটকে রাখতে পারেন না। আমি আটকে রাখবো। আইনি ব্যবস্থা নাও। মুখে বললেও আমি জানি আইনি কোনো ব্যবস্থা নিতে পারবো না। ওনাদের টাকার কাছে সব বিকিয়ে যায়। প্লিজ স্যার, এমনটা করবেন না। আমার মামা খুব অসুস্থ। সেই জন্যই তো বলছি রাজি হয়ে যাও। আমি আকাশের কেবিন থেকে বেরিয়ে আসি। হাত পা যেন চলছে না। বেতন পেলাম না। বাড়ি এসে দেখি টেবিলে কারেন্ট বিলের, পেপার বিলের, টিভির বিলের কাগজ রাখা। মামি এসে বললেন, তোমার মামার ঔষধ আনতে হবে। আজ খাওয়ালেই শেষ হয়ে যাবে। দিশা এসে বলল, দিভাই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। কত লাগবে? 5,000, আর সাথে বেতন, টিউশন ফি সব মিলে 11,000। 7 তারিখের মধ্যে দিতে হবে। আচ্ছা, দিয়ে দেব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে দেব এত টাকা? কাউকে কিছু না বলে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। অনেক জায়গায় গেলাম, কিন্তু কেউই ধার দিল না। সবার কাছে তো ধার চাইতেও পারি না। যাদের কাছে বাড়ি তারা আগেই দিয়েছে, সেগুলোই শোধ হয়নি। তাও একজন কিছু দেওয়ায় মামার 1 সপ্তাহের ওষুধ নিয়ে বাড়িতে ফিরলাম। কিন্তু সারা রাত চিন্তা করে সিদ্ধান্ত নিলাম আকাশকে বিয়ে করব। যা আছে আমার কপালে, আর কোন রাস্তা খোলা নেই। স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। পরদিন অফিসে গিয়ে আকাশকে বলে দিলাম।
দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি জানতাম তুমি রাজি হবেই। যাই হোক, তুমি প্রিপারেশন নাও। আমি আজই তোমাদের বাড়ি যাব। আকাশের প্রস্তাবে রাজি না হয়ে উপায় নেই আমার। রাহুল, দিশার পড়াশোনা, মামার চিকিৎসা সব বন্ধ হয়ে যাবে। আমি জানিও না কেন আকাশ আমাকে বিয়ে করতে চাইছে। কি উদ্দেশ্য তার? আকাশের মতো ক্ষমতাবান কোটিপতি লোক যখন আমার মতো অতি সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চায়, তার পিছনে দুটি কারণ থাকতে পারে। এক, ভালোবাসা, দুই, অন্য কোন উদ্দেশ্য। এক নাম্বারটা হবার কোন চান্স নেই, সেটা আমি ভালো করে জানি। দুই নাম্বারটাই ঠিক, কিন্তু কি উদ্দেশ্য সেটাই বুঝতে পারছি না। উদ্দেশ্য যাই হোক, আমার উদ্দেশ্য ঠিক থাকলেই হবে। আমার শর্তগুলো পূরণ করতে হবে, তবেই বিয়ে করব। সন্ধ্যায় আকাশ বাড়িতে আসে, সাথে অনেক কিছু নিয়ে আসে। সবার জন্য কাপড় চোপড়, মিষ্টি, আরো অনেক কিছু। মামার জন্য হুইল চেয়ার। মামাকে হুইল চেয়ারে বসিয়ে ড্রয়িং রুমে আনা হয়। খুশিতে আমার চোখে জল চলে আসে। কতদিন মামা বিছানা থেকে ওঠেনি। হুইল চেয়ার কেনার মতো অবস্থা ছিল না। অন্যান্য খরচ চালাতে হিমশিম খেয়েছি। তার ওপর টিউশনি ছেড়ে চাকরিতে ঢুকেছি, কিন্তু সারা মাস হাতে কিছুই ছিল না। আকাশ মামা মামির সাথে কথা বলে মামার অ্যাকাউন্টে এখানে বসে অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয়, যাতে মামার চিকিৎসা আর সংসার খরচ ভালোভাবেই চলে। রাহুল দিশার হাতে 5 লাখ টাকার চেক তুলে দেয় তাদের পড়াশোনার খরচ। মামা আপত্তি করলে মামির চোখ রাঙানিতে চুপ হয়ে যায়। কিন্তু আমার তো কিছু বলার আছে। স্যার অনেক কিছু তো দিলেন, কিন্তু দুদিন পরে কে দেখবে সংসার? রাহুলের পড়াশোনা শেষ হতে সব মিলিয়ে বছরখানেক লাগবে, ততদিন কে দেখবে সংসার? আমি নির্লজ্জের মতো বলে ফেললাম। লজ্জা করে কি হবে? সেই তো ওনাদের জন্য বিয়ে করব। তবে ওনাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে কেন নয়? কাজল, সেসব তোমাকে ভাবতে হবে না। রাহুলের পড়াশোনা শেষ হবার আগ পর্যন্ত আমি সব দায়িত্ব নিলাম। এই নাও এগ্রিমেন্ট পেপার, আর ওর পড়া শেষ হলে চাকরি আমি ওকে দেব। আকাশ আমার হাতে এগ্রিমেন্ট পেপার তুলে দেয়। মামার চোখে জল। মামা বললেন, স্যার আপনি এত কিছু করলেন, আবার এগ্রিমেন্ট পেপার কি প্রয়োজন? আপনার উপর আমাদের বিশ্বাস আছে। আপনার থাকতে পারে, আপনার ভাগ্নি তো নাও থাকতে পারে। তাই এই এগ্রিমেন্ট পেপার। আমি আপনাদের আর্থিক সুরক্ষা দেব, তার বিনিময়ে কাজলকে আমাকে বিয়ে করতে হবে। তো মিস কাজল, আপনার আর কোন আপত্তি আছে? না, আর কোন আপত্তি নেই। ঠিক হলো, দুদিন পরেই বিয়ে। তবে সেটা ঘরোয়া আয়োজনে করতে চাই। মামা মামি তাতেও রাজি হয়ে গেলেন। ভাবলেন আমাদের খরচ বাড়াতে চায় না, তাই এভাবে বিয়ে করতে চাইছেন। আজ আমার বিয়ে। আকাশ বিয়ের শাড়ি, গহনা সহ যাবতীয় জিনিসপত্র পাঠিয়ে দিল। তারপর বিকালে পুরোহিত তার আকাশ ছাড়া কেউ আসেনি। আমার পরিবারের কয়েকজন আর আমার কাছের বান্ধবী রূপা ছাড়া কাউকে কিছু বলা হয়নি। আকাশের বিয়ে, অথচ 5-6 জন মানুষ ছাড়া কেউ জানল না। বিয়ের পর আকাশ আমাকে ওর বাড়িতে নিয়ে আসে। আমি জানি না আকাশের বাড়ি কেমন, কে কে আছে বাড়িতে, ওনার বিয়ের বিষয়ে কেউ কিছু জানে কিনা। জানলে বিয়েতে যায়নি কেন? আর যদি না জানে, তবে কিভাবে রিয়েক্ট করবে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ভাবতে ভাবতে এক বিশাল বাড়ির সামনে এসে গাড়ি হর্ন দেয়। গাড়ির হর্নের শব্দে আমার ভাবনায় ছেদ পড়ে। বিশাল গেট খুলে যায় আর গাড়ি ভেতরে ঢোকে। ভেতরটা দেখে আমার চোখ কপালে। বিশাল এরিয়া জুড়ে অনেক বড় দুটো বাগান। বাগানের দুপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি। বেশ ভেতরে বাড়িটা যেন রাজপ্রাসাদ। আকাশ গাড়ি থেকে নেমে বলল, বেরিয়ে এসো। আমি ভয়ে ভয়ে বের হয়ে এলাম বাড়ি থেকে। একজন লোক এসে গাড়ি থেকে আকাশের ব্যাগ নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে আমার হাত পা কাঁপছে। আকাশ লজ্জায় পা দিতেই সব কাজের লোকেরা দুপাশে ভাগ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এটা হলো রুম না ড্রয়িং রুম? এই যে রাজপ্রাসাদ। একজন ছুটে গিয়ে একটা ট্রেতে করে ঠান্ডা জল, কয়েক ধরনের জুস নিয়ে আসে। আকাশ জলের গ্লাসটা নিয়ে শুধু জলটুকু খায়। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, অথচ কেউ আমাকে এক গ্লাস জলও দিল না। এসো আমার সাথে। আকাশ আমার হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। রুমে গিয়েই আমার চুলের মুঠি শক্ত করে ধরে এই কাণ্ডটা ঘটায়। বাড়িতে এসে এতদিনে জমানো ঝাল এইভাবে আমার উপর মিটাল।
বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের। স্বপ্ন দেখে একটা মানুষকে নিজের করে পাওয়া, একটা মানুষের কাছে নিজেকে সঁপে দেওয়ার। আমি এসব কিছু করছি না। আমি আকাশের কাছে নিজেকে সঁপে দেওয়ার স্বপ্ন নিয়ে আসিনি। আকাশের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার কাছের বলতে যে মানুষগুলো আছে, তাদের সুখের জন্য নিজেকে বিকিয়ে দিয়েছি। এসব ভাবনা ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই আমার জন্য রুমে খাবার আসলো। নানা ধরনের খাবার, অনেকগুলো নামই জানি না। আমি শুধু একটু জলই খেয়েছি। খাবার আমার গলা দিয়ে নামবে না। এমন সময় আকাশ এসে দেখে আমি কিছুই খাইনি। খাওনি কেন? খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে। না খেয়ে অসুস্থতার বাহানা করে অফিস কামাই করা যাবে না। আমি আগে জানতাম না বিয়ের পর আকাশ চাকরিটা করতে দেবে কিনা, তবে তার কথা শুনে নিশ্চিত হলাম যে চাকরিটা করতে পারবো। খেয়ে নাও। খাবার তো আমার ইচ্ছে দিয়ে খাবো, সেটাতে কি আপনার অর্ডার মানতে হবে? অবশ্যই হবে। কাগজে তো এমনটাই লেখা আছে। কিসের কাগজ? এগ্রিমেন্ট পেপার। সেখানে কি লেখা আছে জানো না? কি লেখা আছে? এগ্রিমেন্টে লেখা আছে, তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে আগামী 2 বছর আমার স্ত্রী হিসেবে থাকবে এবং আমার প্রত্যেক আদেশ মানতে বাধ্য থাকবে। কি বলছেন কি? এগ্রিমেন্টে এগুলো লেখা ছিল? কিন্তু রিচুয়াল মেনেই তো বিয়ে করেছেন। হ্যাঁ, করেছি। আর কাগজে এটা উল্লেখ আছে যে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো, কিন্তু তুমি পারবে না। তবে বিয়ে তো হয়েছে। আর তুমি এগ্রিমেন্ট পেপার না পড়ে সাইন করেছো, সেটা তোমার ভুল। আকাশের কথা শুনে আমার মাথা ঘুরছে। কন্ট্রাক্ট ম্যারেজ। এভাবেই শোধ নিল একটা চড়ের। কেন করেছেন আমার সাথে এসব? কি এমন ক্ষতি করেছিলাম আপনার? তুমি আকাশকে এখনো চেনোনি। তবে চিনবে ধীরে ধীরে। 2 বছর অনেক সময়, এর মধ্যে ভালো করে চিনবে। এইবার খেয়ে নাও। খিদে নেই, খাবো না। আকাশের মেজাজ খারাপ হয়ে গেছে। এক্ষুনি খেতে বলেছি, সো খাবে না। কি? আমাকে না করিস? তুই খাবি না, তোর ঘাড় খাবে। বলেই আকাশ একটা পাউরুটি নিয়ে আমার মুখে চেষে দিল। এত বদমেজাজি মানুষ আমি জীবনে দেখিনি। তার চেয়ে আমার মামি 1000 গুণে ভালো। রাতে আকাশের সাথে একই বিছানায় শুতে আমি ইতস্তত বোধ করছি। এই হনুমানটা তো একটা অসভ্য। আমি খাটে বসে আছি, ভাবছি শোবো নাকি বসে থাকবো। আমি কিছু বুঝে ওঠার আগেই আকাশ আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে সোজা বিছানায়। আরে কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়ুন। ছাড়ার জন্য তোমাকে এনেছি। তারপর 4 দেয়ালে বন্দি এই ঘরে যা ঘটে গেল তা আমাকে বিধ্বংস করে দিয়েছে। মানুষের জীবনের কাঙ্ক্ষিত একটা সময় হচ্ছে ফুলশয্যা। নারী পুরুষের মিলন, এটা প্রকৃতি বেঁধে দিয়েছে। বিবাহ নামক শব্দে যা বৈধতা নিশ্চিত করা হয়, বিবাহের বাইরে সেটা অনেকভাবেই হয়ে থাকে। কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটারও একটা নাম আছে, ধর্ষণ। কিন্তু আমাদের সমাজে এটা শেখানো হয়নি। স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করাও ধর্ষণ। তাই শতকরা 99% মহিলারাই এটা জানে না। তারা এটাকে স্বামীর অধিকার বলে মেনে নেয়। কিন্তু আমি কি করব? 2 বছরের জন্য বিয়ে করা হয়েছে, কিন্তু বউয়ের স্বীকৃতি কি পেয়েছি? এই সমাজ কি আমাকে বউ বলে মানবে? আমি তো নিজেকে বিকিয়ে দিয়েছি। তাই আকাশের কাছ থেকে নিজেকে বাঁচানোর সব চেষ্টায় ব্যর্থ। রাগে, দুঃখে, শারীরিক যন্ত্রণায় চোখ ভাসিয়েছি। সে সব কিছুই আকাশকে স্পর্শ করেনি। কোনোরকমে শাড়িটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে থাকি প্রতিটা স্পর্শ মুছে দিতে। আমার কান্নায় এই 4 দেয়ালে আটকে গেছে। কতটা সময় ভিজেছি জানি না। দরজায় একটার পর একটা ধাক্কা দিয়ে যাচ্ছে আকাশ। আরো বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসি। আকাশ অপলক চেয়ে আছে আমার দিকে। তার চোখে কিছু একটা আছে যা আমার চোখ এড়ায়নি। কিন্তু কি আছে আমি বোঝার চেষ্টা করছি না। তবে এই দৃষ্টিতে এখন কাম নেই, সেটা বুঝতে না চাইলে নারী চোখ এড়ায় না। কি আছে আকাশের চোখে? প্রেম? নাকি অপরাধ বোধ? আকাশের চোখে যাই থাকুক না কেন, আমার চোখে আছে একটা ঘৃণা। আকাশ খুব ক্ষীণ স্বরে বলল, সরি, তোর শরীর কাঁথায় আগুন। বজ্জাত, অসভ্য, হনুমান। আমি কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না।
মুখ ফুটে গালাগালিও না, চুপচাপ শুয়ে পড়ি। আকাশ বসে আছে। কিছু সময় বসে থেকে আকাশও শুয়ে পড়ল। আমি নীরবে কেঁদেই যাচ্ছি। পরদিন দিশা আর আমার বান্ধবী রূপা আসে। ওদের দেখে আমি খুব খুশি হই। দিশা তো খুব খুশি। সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে। দিভাইয়ে তো দেখছি রাজপ্রাসাদ। আসলেই তোর রাত কপাল। সেজন্যই আকাশ জিজুর মতো স্বামী পেয়েছিস, একেবারে রাজপুত্র। দিশার কথা শুনে আমি মৃদু হাসি। কি করে দিশাকে বলি আমার প্রাসাদ নাই আমার জন্য নরক। এবার রূপা বলল, কিরে কেমন কাটলো ফুলসজ্জা? ধুর ধুর কি, তোর বর খুব রোমান্টিক তাই না? কি সব যাতা বলছিস? কুমম, যা দেখছি তাই বলছি। রূপা মুখ টিপে টিপে হাসছে। আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখেছিস? ওই যে তোর গলায় রোমাঞ্চের চিহ্ন। বলেই রূপা আর দিশা ফিক করে হেসে উঠল। লজ্জায় আমি কাচুমাচু হয়ে গলায় হাত দিলাম। নেকলেসের ঘষা লেগে ছিঁড়ে গেছে। কাল বুঝতে না পারলে সকাল থেকে জ্বালা করছে। কিন্তু সেটা যে রূপার চোখে পড়বে কে জানতো। ধ্যাত, এটা নেকলেসের ঘষা লেগে ছিঁড়ে গেছে। কিন্তু রূপা তোর বর খুবই রোমান্টিক হবে। ওমা তাই? ইস হাউ সুইট। তবে একটা কথা কি জানিস? বিয়ের আগে যারা অসভ্য থাকে ওই ব্যাটারে বিয়ের রোমান্টিক নাম দেয়। বলেই আমি মুখ টিপে হাসি। রূপা চোখ পাকিয়ে কিছু বলতে যাচ্ছিল তখনই আকাশ হাজির। আরে আমার শালিকারা দেখি হাজির। হ্যাঁ আমরা হাজির। আমার বান্ধবীকে নিয়ে এসেছেন। এখন আমরা আপনাদের ধরে নিয়ে যেতে এসেছি। হুমম বুঝলাম, কিন্তু একটা যে সমস্যা আছে। রূপা বলল, কি সমস্যা? আসলে অফিসে অনেক কাজ পড়ে আছে। আজকে তো যেতে পারবো না। কাল রবিবার। তোমরা আজকে থাকবে, কাল একসঙ্গে যাব। রূপা বলল, আচ্ছা ঠিক আছে। রূপা আর দিশা থেকে গেল। আজ আকাশ খুবই স্বাভাবিক ব্যবহার করছে। ওদের সাথে অনেক গল্প করলো। আমি আগের আকাশ আর আজকের আকাশের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। কত রূপ এই মানুষটা। পরদিন মামার বাড়ি গেলাম। আকাশও সারাদিন আমাদের সাথেই ছিল। মামার সাথে আলাদা করে কথা বলবো সে উপায় নেই। আকাশ ভাবছে হয়তো আমি মামাকে কিছু জানিয়ে দেব, তাই একা ছাড়ছে না। আমি তো এমনিতেই কিছু বলবো না। সবাই ভালো থাকুক বলে কি হবে? সবাই অযথা চিন্তা করবে মামা আরো অসুস্থ হয়ে পড়বে। আমি তখন আকাশকে বললাম, চিন্তা নেই, কাউকেই কিছু বলবো না। একটু হেসে আকাশ বলল, আমি জানি তুমি কিছু বলবে না, কিন্তু সবাই বুঝুক আমি কত বউ পাগল। আমি অবাক চোখে দেখছি। আপনি আসলে কি আমি বুঝতে পারি না। অদ্ভুত মানুষ। আমার রুম আকাশ খুব মনোযোগ দিয়ে দেখছে। আমার প্রতিটি শখের জিনিস দেখছে। আমার শখের একটা ছোট্ট লাইব্রেরি আছে। টিউশনির টাকা থেকে প্রতি মাসে কিছু বই কিনতাম। আকাশ আমার বইগুলো দেখছে। শেক্সপিয়ার থেকে শুরু করে নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র সবই আছে। বাহ, বেশ ভালো তো। তুমি তো অনেক বই পড়তে পছন্দ করো দেখছি। আবার কবিতার বইও দেখছি। এই তুমি কবিতা পড় নাকি? হা পড়ি কেন? আকাশ কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। লাইক সিরিয়াসলি? তুমি কবিতা পড়? হা বললাম তো পড়ি। কি হয়েছে তাতে? এই যুগের মেয়ে হয়ে তুমি কবিতা পছন্দ করো সেটাই অবাক লাগছে। অবাক হওয়ার কি আছে? সবার পছন্দ তো একরকম হয় না। আমি শেক্সপিয়ার পড়েছি, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, জন ডন, ফ্রস্ট পড়েছি। ওনাদের পড়ে যত মুগ্ধ হয়েছি, রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র পড়ে মোহিত হয়েছি। ওসব আপনি বুঝবেন না, কারণ আপনার আর আমার পৃথিবী একদম আলাদা। আমাদের দুই পৃথিবী। আকাশ খুব মনোযোগ দিয়ে শুনলো আমার কথাটা। অফিসের বাহানা দেখিয়ে আকাশ বিকেলেই আমাকে নিয়ে ফিরে আসে। আকাশে আজ মেঘ করেছে, তার সাথে বেশ শীতল করা বাতাস। শেষ বিকালে আমি ছাদে চলে আসি। হাতের মোবাইলে পছন্দের একটা গান প্লে করার পাশে রেখে আকাশে মেঘ দেখছি। এমন সময় আকাশ এসে পাশে দাঁড়ালো। আকাশ আমার পাশে এসে দাঁড়ালো। ওকে দেখেও কিছু বললাম না। আকাশ বলল,
খুব সুন্দর তো। কি কি সুন্দর বাতাস মেঘ কেটে কেটে যাচ্ছে, তার সঙ্গে এমন একটা গান, লাগ যা বলে শেখে ফির হি হাসিন রাত হোনা হো শায়দ ফির ইস জনম মে মুলাকাত হোনা হো। বেশ অন্যরকম। আগে কখনো মেঘ দেখেনি বুঝি? দেখবো না কেন, তবে এভাবে দেখা যায় জানতাম না। হুম, আমি দেখি। আকাশে মেঘ করলে বেশ আয়োজন করে মেঘ দেখি। এমন সময় আকাশের একটা ফোন আসে। হ্যালো। কি কথা হলো বুঝতে পারলাম না। আকাশ ফোনটা রেখে দিল। ওর চোখে মুখে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাচ্ছি। আকাশ এখানে 2 মিনিটের বেশি দাঁড়ায়নি। চোখ মুখ লাল করে চলে যায়। আমি ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেছি। ফোনটা আসার পর আকাশের চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধ দেখছি। এরপর সারা সন্ধ্যা আকাশকে কোথাও দেখতে পাইনি। অদ্ভুত একটা মানুষ আকাশ। কখন ভালো করে কথা বলে, কখন ছট করে রেগে যায় বোঝা দেয়। এই বাড়িতে আসার পর আকাশের পরিবারের কোনো লোকজন, কাউকে দেখিনি। অনেকগুলি কাজের লোক আছে। তারাও আমাকে দেখে ভয় জড়ো হয়ে থাকে। আকাশকে যে জিজ্ঞাসা করবো ওর পরিবারে কে আছে সে সুযোগও হয়ে ওঠেনি। বেশ রাতে আকাশ ফিরে আসে। আমি রুম থেকে বের হচ্ছিলাম তখন আকাশ রোদে টলতে রুমে আসে। কাজ সামলাতে না পেরে পড়তে গিয়ে আমার উপর ঢলে পড়ে। ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমি চলে আসবো তখন আকাশ আমার হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ? এস। কি পরিমাণ ড্রিঙ্কস করেছে কে জানে। আমি কিছুতেই হাত ছাড়াতে পারছি না। উল্টে টানাটানি করতে গিয়ে হুমড়ি খেয়ে তার উপর পড়ে গেছি। মদ্যপ অবস্থায় আকাশ কতটা হিংস্র হতে পারে তা খুব করে বুঝলাম। মনে তীব্র কষ্ট নিয়ে তার পাশবিকতা দেখলাম। নিয়তি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তবে এটা জানি যে আমাকে আকাশের হাতের পুতুল করে দিয়েছে। পরদিন ব্রেকফাস্ট করে আকাশ অফিসের জন্য রেডি হচ্ছে। সকাল থেকে কোন কথাই বলেনি আমার সাথে। রেডি হতে হতে বলল, তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, 2 দিন পর থেকেই যাবে। রেস্ট নাও। আমি শুধু চেয়ে দেখলাম, কিছু বললাম না। 2 দিন পর আমি অফিসে আসি আকাশের সাথেই। অফিসও আসলাম কিন্তু একটা অস্বস্তি বোধ করছে। আমি বুঝতে পারছি আমার চারপাশে আড়ালে কানাঘুষো চলছে। 2-একটা কথা যে কানে আসেনি তা নয়। আকাশের কেবিনে যাচ্ছিলাম, কে যেন নিচু স্বরে বলছে, এসেই স্যারকে তো হাত করে নিয়েছে। দেখে তো মনে হয় না ভাজা মাছরা উল্টি খেতে পারে। আজ দেখলাম স্যারের গাড়ি করে এসেছে। আমি শুনেও না শোনার ভান করে চলে আসি, মনটা আরো খারাপ হয়ে গেছে। আমাকে নিয়ে কত সমালোচনা চলছে। ফেরার সময় আকাশের গাড়ি করেই ফিরতে হলো। পরদিন অফিসে যাওয়ার আগে আকাশকে বললাম, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান, আমি অন্য গাড়িতে চলে যাব। আকাশ একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কি সমস্যা? সমস্যা কিছু না। কেউ কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তবে প্রতিদিন আপনার একজন আপনার গাড়ি করেই যাবে আসবে, সেটা তো দৃষ্টিকটু হবেই। দেখো কাজল, তুমি চাকরিটা এখন না করলেও পারো। তোমার যা প্রয়োজন, যত টাকা প্রয়োজন নির্দ্বিধায় আমার কাছ থেকে নিতে পারো। কিন্তু আমি চেয়েছি তুমি চাকরিটা কর তোমার নিজের জন্য। না করতে চাইলেও জোর করব না। তবে অফিসে যেতে হলে আমার সাথেই যাবে। অগত্যা ওর সাথেই গেলাম। রেজির চোখ থেকে ঘৃণার আগুন বের হচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি। অফিসে অন্য কেউ কিছু বলার আগে সেই কথা রেজি সবার কানে পৌঁছে দেয়। আর পৌঁছাবেই না কেন? তার পোস্টটা আকাশ আমাকে দিয়েছে। চাইলেই আর যখন তখন আকাশের কেবিনে যেতে পারছে না। কিন্তু পরদিন অফিসে এসে দেখি আমার কেবিনে অন্য একটা মেয়ে। আমি ঢুকতেই নমস্কার দিয়ে বলল, ম্যাম আমি তুলি, আকাশ স্যারের আপনি আসুন আমার সাথে। আমি কিছুই বুঝতে পারছি না, মেয়েটা অন্য একটা কেবিনে নিয়ে যায় আমাকে। ম্যাম আজ থেকে আপনার কেবিন এটা। আমার কেবিন মানে? আজ থেকে আপনি কোম্পানির জেনারেল ম্যানেজার, তাই নতুন কেবিন আপনার জন্য। মেয়েটা খুব হাসি খুশি, দেখে বেশ ভদ্রই মনে হচ্ছে। তুলি হাসি মুখে বেরিয়ে যায়। আকাশ কি শুরু করেছে এসব? এমনিতেই নানান কথা হচ্ছে, তারপর এখন এই কাজ করলো। সবাই কি ভাবছে কে জানে? আমি সাথে সাথে আকাশের কেবিনে যাই।
কি শুরু করেছেন আপনি? কি করেছি আমি? জেনারেল ম্যানেজার করেছেন আমাকে। মানুষ কি ভাববে ভেবে দেখেছেন? কে কি ভাবলো তাতে আকাশের কোনোদিন কিছু যায় আসেনি, আজও যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি সাধারণ ঘরের মেয়ে। আমাকে মানুষের সামনে দাঁড়াতে হয়। দাঁড়াও নাকি মানা করেছে। তবে ভুলে যেও না আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এই লোকটার সাথে কথা বলাই বৃথা। আমার কেবিনে আসার সময় শুনলাম একজন বলছে স্যারের বাড়িতে নাকি একটা মেয়ে থাকে। আমার পরিচিত একজন নাকি প্রতিদিনই দেখে একসাথে সন্ধ্যায় যায় আর সকালে বেরিয়ে আসে। অন্যজন বলে আরে এইসব বড়লোকদের ব্যাপার স্যাপার। টাকা কোথায় খরচ করবে আর কাকে কোথায় রাখে সে সব আমাদের ভাবনার বাইরে। মেয়েটা কেমন চিন্তা করছেন? স্যারের বাড়িতে থাকে। স্যার তো বিয়েই করেননি। অন্যজন বলে আরে টাকার জন্য এসব মেয়েরা সব করতে পারে। আর কিছু শোনার সাহস হয়নি আমার। বুঝতে পারছি তারা এখনো জানে না সেই মেয়েটি আমি। এতটা জেনে গেছে আর কয়েকদিনের মধ্যে এটাও জেনে যাবে। আর কিছু ভাবতে পারছি না। চাকরিটা শেষ পর্যন্ত না ছাড়তে হয়। যতক্ষণ বাইরে ব্যস্ত থাকি ভালো থাকি। চাকরি ছেড়ে আকাশের প্রাসাদে বন্দী হয়ে থাকতে চাই না। দম আটকে মরে যাব। এইভাবে 1 সপ্তাহ কেটে গেছে। আকাশও এর মধ্যে তেমন কিছুই করেনি। আমিও অভ্যস্ত হয়ে যাচ্ছি এই বাড়ি, আকাশের সাথে অফিস। আরো বেশ কিছু দিন কেটে যায়। আকাশকে এতটা স্বাভাবিক আগে দেখিনি। আমার সাথেও কোনো মিসবিহেভ করেনি। তারপর একদিন রাতে আকাশ বিছানায় হালকা হেলান দিয়ে বসে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসির আভা। আমিও বিছানায় বসে চুল ঠিক করছি শোবো। তখন মনে হলো আমার ঘাড়ে কিছু একটা আছে। আমার হাত কাঁপতে শুরু করেছে। ভয়ে ভয়ে হাত দিয়ে ঝাড়তেই আমার সামনে এসে পড়ল। আমি চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরি, চোখ আর খুলি না। আসলে আমি এত ভয় পাই যে আমি আর চোখ খুলে দেখার সাহস পাচ্ছি না। আকাশও সুযোগ পেয়ে জড়িয়ে ধরে বলে আদর খেতে ইচ্ছে করছে, সেটা মুখ ফুটে বলতেই তো পারতে। এত নাটক করে আমার বুকে আসার দরকার ছিল না। একবার বলেই তো দেখতে। আকাশের কথার মানে না বুঝতে পারলে চোখ মিলে বুঝলাম আমি ওকে এমন ভাবে জড়িয়ে ধরে আছি। আমতা আমতা করে বললাম না না, নাটক মানে? আমার গায়ে আরশোলা। এটা তাকিয়ে দেখি আরশোলা আকাশের হাতে। আমি চিৎকার করে আরো শক্ত করে জড়িয়ে ধরি। আরে ছাড়ো ছাড়ো, দম বন্ধ হয়ে মরে যাব। এটা ফেলে দিয়েছি। সত্যি? তাকিয়ে দেখিনি। যাক বাবা, বেঁচে গেছি। এতক্ষণে মনে পড়লো আমি এখনো আকাশকে জড়িয়ে ধরে আছি। আমি লজ্জা পেয়ে গেছি। আস্তে আস্তে ওকে ছেড়ে দিলাম, কিন্তু আকাশ ছাড়ছে না। ছাড়ুন। তুমি তো ধরেছিলে। আমি কি ধরতে বলেছিলাম? আদর পেতে নাটক করলে। ছি, কি সব যাতা বলছেন? যা সত্যি তাই বলেছি। এখন আর ছাড়াছাড়ি নেই। আজ এক অন্য আকাশকে আবিষ্কার করলাম। বিয়ের পর সে যতবার কাছে এসেছে প্রতিবারই আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। কিন্তু আজ তার স্পর্শে অন্য কিছু ছিল। নিজের অজান্তেই আমি আবেশে বন্দী হয়ে যাচ্ছি। কি করছি আমি? মনে পড়তেই সরে যেতে চাইলাম। এই মেয়ে এত হাত পা ছোড়াছুড়ি করলে গায়ে আরশোলা ছেড়ে দেব। ওই যে ওখানে রাখা আছে। তাকিয়ে দেখি সত্যিই সাইড টেবিলে রাখা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই লোককে বিশ্বাস নেই সত্যি সত্যি দিয়ে দেবে। আমার মাথা তখন অন্যদিকে যাচ্ছে। আজ আকাশের ছোঁয়ায় আমি যেন ঘরে ডুবে যাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগার ঘরে ডুবে গেলাম। সকালে যখন ঘুম ভাঙলো নিজেকে আকাশের বুকে আবিষ্কার করলাম। উনিও জড়িয়ে ধরে রেখেছেন। গতকালের রাতের কথা মনে পড়তেই নিজেই লজ্জা পেলাম। আকাশের হাত সরাতেই ওর ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি করে উঠে এলোমেলো নিজেকে গুছাতে ব্যস্ত। আকাশ ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। তাতে আমার বেশ অস্বস্তি হচ্ছে। হঠাৎ আরশোলার কথা মনে পড়তেই তাকিয়ে দেখি এখনো সেখানেই আছে। মরে গেছে নাকি? কি? রাতের আরশোলাটা নড়াচড়া করছে না, এখনো এক জায়গাতেই আছে। বোধহয় মরে গেছে। তোমার চিৎকার শোনার পর এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নিশ্চিত। আকাশের ঠোঁটের কোণে একটা চাপা হাসি। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। উঠে এগিয়ে গিয়ে কাছ থেকে দেখলাম
না, নড়াচড়া নেই। আরো ভালো করে খেয়াল করে দেখি এটা নকল। তার মানে আকাশ এটা ইচ্ছা করে করেছে। চোখ পাকিয়ে আকাশকে বললাম, আপনি আপনি ইচ্ছা করে ভয় দেখিয়েছেন এই রাবারের আরশোলা দিয়ে? আমি মোটেও এসব করিনি। তুমি করেছ। আমার আদর খেতে চেয়েছো, এই জন্য সব নিজে সাজিয়েছো, আর এখন আমার দোষ দিচ্ছ। এখন সব বুঝতে পারছি আমি। আকাশের কথা শুনে ইচ্ছা করছে নিজের মাথার চুল ছিঁড়ি। অফিসে যাবার সময় আকাশকে বেশ ফুরফুরে মনে হলো। আকাশের অনেক কিছুই আমার এখনো অজানা। কত রূপ দেখেছি এই মানুষটার। আচ্ছা, আপনার বাড়িতে আপনার নিজের কোনো মানুষজন নেই কেন? কোনোদিন আপনার বাবা মায়ের কথা শুনিনি। আর একটা বিষয় খেয়াল করলাম, সারা বাড়িতে ওনাদের একটা ছবি নেই কেন? আমার কেউ নেই। চোয়াল শক্ত করে জবাব দেয় আকাশ। তারপর আর কোন কথাই বলেনি। তবে তার চেহারার রং পাল্টে গেছে, এটা চোখে পড়ার মতো। তাই আমিও আর ঘাটাইনি। হয়তো আমার মা বাবার মতো ওনারা শুধু শুধু মনে কষ্ট দিলাম ওনার। অফিস পৌঁছে আকাশ গাড়ি থেকে নেমে আমার আগে হন হন করে ভেতরে চলে যায়। তারপর যতক্ষণ অফিসে ছিল সবাই ভয় কাটায় ছিল যে সামনে যাচ্ছে সেই তোপের মুখে পড়ছে। লাঞ্চের আগে বেরিয়ে যায় আকাশ। অফিস শেষে বের হয়ে দেখি আমার জন্য গাড়ি পাঠিয়েছে, কিন্তু আকাশ নেই। বাড়ি ফিরেও আকাশকে কোথাও পেলাম না। বাড়িতে ফিরেও আকাশকে কোথাও পেলাম না। এদিকে আকাশে ঘন কালো মেঘ করেছে। একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। একা একা বসে আছি, ভালো লাগছে না। এই বাড়িতে অনেক মানুষ, সবাই সময় মতো কাজ করে। আকাশের রুমের এদিকে তারা একটা নির্দিষ্ট সময়ে আসে। তাছাড়া উপরে তারা খুব একটা আসে না। আমি নিজে গিয়ে কখনো কথা বললে তারা খুব গুটিয়ে থাকে। এটা আমার খুব খারাপ লাগে, তারা আমার উপস্থিতিতে জোরসোর হয়ে যায়। এত মানুষের ভিড়েও আমি একা। বাবা মার কথা মনে পড়ছে খুব। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তাও মন খারাপ হচ্ছে। আমি আবার অনেক গান শুনি। মনে হয় গান শুনিয়ে বেঁচে আছি। মন খারাপ হলে আরো বেশি গান শুনি। রুমে এসে একটা গান প্লে করে আবার ব্যালকনিতে আসি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হালকা ঝাপটা চোখে মুখে লাগে, অন্য একটা ভালো লাগা কাজ করে। তখনই একটা গান আমার চোখ ভিজিয়ে দেয়। মফস্বলে বড় হয়েছি আমি, বাবা আর্মি অফিসার ছিলেন। যখন ছুটিতে আসতেন বাড়িতে তখন মনে হতো আমাদের বাড়িতে দুর্গাপুজো। বাবার আদরের রাজকন্যা নিয়তি আজ তাকে কোথায় নিয়ে গেছে। মামির সংসারে লাথি ঝাঁটা খেয়ে আর আকাশের হাতের পুতুল। ভীষণ মনে পড়ছে বাবা মার কথা। কেন তোমরা আমায় ফেলে রেখে চলে গেলে? যাবেই যদি নিয়ে যাওনি কেন সাথে? এই গান আমার হৃদয় লাগছে, আয় খুকু আয়। হঠাৎ গান বন্ধ হয়ে যায়, ভেতরে তাকিয়ে দেখি আকাশ এসেছে। উস্কো খুস্কো চুল, চোখ লাল। নিজের অজান্তেই আকাশের মনে কষ্ট দিয়েছি ওর বাবা মার কথা বলে। আমার ভীষণ খারাপ লাগছে। আমি আমার চোখ মুছে নিলাম। এমন সময় আকাশে এসে আমার হাত এমনভাবে চেপে ধরলো, আমি ব্যথা পাচ্ছি কিন্তু মুখে কিছু বলতে পারছি না। এই মেয়ে, তুমি কি মনে করো নিজেকে? তুমি আকাশকে বদলে দেবে, ইমোশনাল করে দেবে? নো, নেভার। আকাশ যেমন ছিল তেমনই থাকবে। ব্যথায় চোখে জল চলে আসে। আকাশ হাতটা ছেড়ে চলে যায়, আমি বোকার মতো তাকিয়ে আছি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি আকাশ বিছানায় নেই। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু অনেক সময় পরে যখন এলো না তখন আমি উঠে গেলাম। উঠেই একটা হোঁচট খেলাম। ড্রিম লাইটের হালকা আলোয় দেখি আকাশ বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে দুই হাঁটুতে হাত রেখে মাথা গুঁজে বসে আছে। আমি বেশ অবাক হলাম। কাছে যেতেই বুঝলাম আকাশ কাঁদছে। আমার ভীষণ মায়া হচ্ছে আকাশকে দেখে, কেন জানি মনে হচ্ছে আমার আকাশ ও আমার মতো অসহায়। আস্তে করে কাঁধে হাত রেখে বিছানার কিনারায় বসলাম। আকাশ কেন কাঁদছে? কিভাবে সান্ত্বনা দেব তাকে? আকাশ আমার দিকে তাকায়নি, শুধু একটু সরে এসে আমার কোলে মাথা গুঁজে আমাকে আঁকড়ে ধরে অবশ শিশুর মতো কাঁদতে থাকে। কি হয়েছে আকাশ? আপনি কাঁদছেন কেন? আকাশ কোন কথা বলে না। আমি ওর মাথায় হাত রাখি। কি বলবো? বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। একটা সময় আকাশ শান্ত হয়ে যায়, চুপচাপ শুয়ে থাকে। কিছুক্ষণ পর আকাশকে বিছানায় নিয়ে এলাম। একেবারে বাধ্য শিশুর মতো সে এসে শুয়ে পড়ল। বেশ কিছু মাস কেটে যায়।
অফিসের লোকেদের বাঁকা চোখের দৃষ্টিতে চাকরিটা আমি করছি। এর মধ্যেই অফিসে পার্টির আয়োজন করা হলো। নতুন একটা কোম্পানির সাথে চুক্তি হওয়ার উপলক্ষে এই আয়োজন। সব দিক বিবেচনা করে আকাশ পার্টি রাখে। অফিসে একটা আলাদা হল রুম আছে, সেখানে পার্টি কনফারেন্স হয়ে থাকে। পার্টিতে সবাই ব্যস্ত। আকাশ ও নতুন যারা এসেছেন তাদেরকে কোম্পানি দিচ্ছে। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছি। কিছু সময় তুলির সাথে গল্প করলাম। আকাশ তুলিকে ডাকতেই তুলি একটা কাজে চলে যায়। এমন সময় অফিসের একটা লোক এসে ওনার সাথে আমাকে ডান্স পার্টনার হতে বলল। আমি খুব ভদ্রভাবেই ওনাকে রিজেক্ট করলাম। উনি চলে গেলেন। কিছুক্ষণ পর গেস্টদের মধ্যে একজন এসে অফার করলাম, সেটাও আমি রিজেক্ট করে বললাম, এক্সকিউজ মি, আমি এসবের সাথে কমফোর্টেবল নই, ধন্যবাদ। কোথা থেকে ডেজি এসে বলল, ঢং দেখে বাঁচি না, যত সব ন্যাকামি। স্যারের সাথে তো থাকতে লজ্জা করে না? ধোয়া তুলসী পাতার মতো ভাব নিয়ে লাভ নেই। স্যারের সাথে যে রাত কাটা সেসব খবর আমরা জানি। দিদির কথা শুনে আমার কান দিয়ে মনে হচ্ছে গরম ধোয়া বের হচ্ছে। আমি চেঁচিয়ে বললাম, ডেজি। নিজেকে সামলাতে না পেরে চট তোলার জন্য হাত তুলতে গিয়ে আমার হাতটা ধরে ফেলে। হয়েছ তো স্যারের রক্ষিতা, সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলেন? ডেইজির কথা শুনে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, তাই নাকি? আকাশ বাবুর পছন্দ আছে বলতে হবে। ইউ আর সো হট। তা আমি একবার পরখ করে দেখতে চাই। আকাশ বাবু পুরো সপ্তাহে যা দেয়, আমি এক রাতে তার দ্বিগুণ দেব। প্লিজ আপত্তি করবেন না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়াতে পারলাম না। মুখে হাত চেপে বাইরে বেরিয়ে আসি। আকাশ কোথায় নামিয়েছে আমাকে। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। রাস্তায় হাঁটছি আর চোখ মুছছি বারবার। এই ছিল আমার কপালে? আকাশ কি তবে এটাই চেয়েছিল? কিছু ভাবতে পারছি না। ইদানিং মাথা ভীষণ যন্ত্রণা করে, মাথা ঘুরায়। এখনো আমার মাথা ঘুরাচ্ছে। এমন সময় আকাশের গাড়ি আমার সামনে এসে থামে। আকাশ বেরিয়ে এসে আমার হাত ধরে বলে, চলো আমার সাথে। কোথায়? অফিসে। ঝটকা দিয়ে ওর হাত ছড়িয়ে দিই। রাগে আমার চোখে আগুন জ্বলছে। কেন? আরো ক্লায়েন্ট আছে নাকি আপনার, যারা ওনাদের সাথে রাত কাটানোর অফার করবে? আকাশ ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার গালে। চুপচাপ চলো আমার সাথে। যাব না আমি, কোথাও যাব না। আকাশ আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুলতে তুলতে বলল, সবাই জানুক তুমি কে। সবাই জানা প্রয়োজন। কি জানাবেন? আমি আপনার 2 বছরের চুক্তি করাবো। আপনারা ব্যবসায় যেমন চুক্তি করেন, আজ এটার সাথে চুক্তি শেষ হলে কাল নতুন কোনো কোম্পানির সাথে। সবাইকে এটাই জানাতে চাইছেন তো? চুপ, একদম চুপ থাকো তুমি। চুপচাপ বসে থাকবে। ভুল কি বলছি? তারাও ভুল কিছু বলেনি। আপনার চুক্তি শেষ হলে আরেকজন আমাকে 1 মাসের জন্য চুক্তির অফার করতে পারে। একজন তো 1 রাতের অফার দিল। এই মেয়ে চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আমি কেঁদেই যাচ্ছি। আকাশ আমাকে অফিসে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার সাথে সাথে আমি দৌড়ে রুমে চলে আসি। মাথা প্রচন্ড ব্যথা করছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আকাশও আমাকে ডাকেনি। পরদিন সকালে আমার ঘুম ভাঙল। আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি। আমি আকাশকে বললাম, চাকরিটা আমি আর করব না। কেন? ওদের জন্য চাকরি ছেড়ে দেবে? না, আমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি করতে না চাইলে জোর করব না। তারপর সে চলে যায়। লাঞ্চের পর আকাশ ফিরে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বেরো। কোথায় যাব? এত প্রশ্ন করো কেন? রেডি হতে বলেছি না? রেডি হও তাড়াতাড়ি। শহরের বাইরে এক শান্ত ঝিলের পাড়ে নিয়ে আসে আমায়। অদ্ভুত সুন্দর, শান্ত, সবুজ এই জায়গা নিমিষেই মন ভালো করে দেয়। আকাশ বলল, আমার যখন মন খারাপ লাগে, পার্টি, ক্লাব, বন্ধু বান্ধব যখন বোরিং মনে হয়, তখন এই জায়গায় চলে আসি। আপনার অনেক পছন্দের জায়গা? হুমম। চুপচাপ বসে আছি গাছের ছায়ায়। বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
ঝিলের জল দেখছি। আর আমি ভাবছি তুলির কথাগুলো। আকাশ অফিস থেকে বের হওয়ার পরে তুলি আমাকে ফোন করে বলে, ম্যাডাম আপনি অফিসে আসলেন না? তুলি চাকরিটা আমি আর করবো না। সে কি? কেন ম্যাডাম? আমি আর চাকরি করতে চাইছি না। ম্যাডাম কাল যা হয়েছে তার জন্য সবাই লজ্জিত। আর আপনি যে স্যারের ওয়াইফ সেটা তো কেউ জানতো না। তবে আমি ভেবেছিলাম আপনি স্যারের গার্লফ্রেন্ড। হি হি, স্যার কালকে যা কাণ্ড করলেন। আসলে ম্যাম আপনি অনেক লাকি স্যারের মতো হাজবেন্ড পেয়েছেন। কি করেছেন উনি? আসলে কাল যা হয়েছে আমি সবটাই দেখেছি। যখন স্যারকে জানাতে গেলাম তখন আপনি চলে গেছেন। স্যার আসার পর ওই লোকটা স্যারকে বলেন, মি আকাশ আপনার চয়েস আছে বলতেই হবে। আপনার মিস্ট্রেস তো জোস। স্যার তখন ওই লোকটার কলার ধরে বলেন, কি বললি? আবার বল। তখন ওই লোকটা ভয় পেয়ে যায় আর বলে, আপনার অফিসের স্টাফেরাই বলেছে ওই মেয়েটা আপনার রক্ষিতা। স্যার এলোপাতাড়ি মারতে থাকে ওই লোকটাকে অনেক কষ্ট করে সবাই স্যারকে ছাড়ায়। স্যার তখন চেঁচিয়ে বলে, রক্ষিতা শব্দটা কে দিয়েছে? যে রক্ষা করে সে রক্ষিতা। অদ্ভুত এই সমাজ ওয়াইফকে রক্ষিতা বলে ডাকে। হ্যাঁ কাজল আমার রক্ষিতা, কারণ সে আমাকে রসাতলে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। এখানে অনেক মানুষ আছে যারা আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, তাদের হাত থেকে রক্ষা করেছে। একটা কথা কান খুলে শুনে রাখুন সবাই, কাজল আমার বিবাহিতা স্ত্রী। আর যারা এই অফিসে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, সবাইকেই আমি চিনি। কাজেই আমি কোনো স্টেপ নেওয়ার আগে কালকের মধ্যেই স্বেচ্ছায় রিজাইন করে চলে যাবেন। আর তুলি এখনই পেপার রেডি কর, এই চুক্তি ক্যান্সেল। যত টাকা লস হবে হোক, এই বাচ্চাদের সাথে কোনো চুক্তি হবে না ভবিষ্যতে না। তুলি আবারও বলল, ম্যাডাম আমি তো হা করে স্যারের কথা শুনছিলাম। আপনাকে এত ভালোবাসে। আপনাদের জুটি সেরা ম্যাডাম। আর ডেজি সহ আরো দুজন আজ চাকরি ছেড়ে চলে গেছে। থ্যাঙ্কস তুলি। তোমার স্যার এখন কোথায়? স্যার তো বেরিয়ে গেছেন একটু আগেই। তুলির সাথে কথা বলার একটু পরেই আকাশ আসে আর আমাকে এই জায়গাটায় নিয়ে আসে। জায়গাটা বেশ ভালো লাগছে আমার। কি ভাবছো কাজল? আকাশের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। কিছু না, দেখছি খুব সুন্দর জায়গা। কাজল, হুমম, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখছি আমার বাবা মা খুব ব্যস্ত। আমাকে দেবার মতো সময় ওনাদের ছিল না। চাকরদের কাছেই বড় হয়েছি বললেই চলে। বাবা অফিস আর ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, আর মা ক্লাব আর সমিতি কত কিছু নিয়ে ব্যস্ত। সারাদিনে ব্রেকফাস্ট করার সময় সবাইকে একসাথে দেখতাম। তখন আমারও তারা স্কুলে যাওয়ার। তারপর রাতে যখন ঘুমিয়ে পড়তাম তখন ওনারা বাড়ি ফিরতেন। আমার কোন কিছুর অভাব ছিল না, যা চাইতাম তাই পেতাম। অনেক টিউটর ছিল আমার, তারা একজনের পর একজন আসতেন। বাবা মা এসবে কমতি রাখেনি। তবে একটা বাচ্চার যে বাবা মার প্রয়োজন সেটা তারা কোনোদিন বুঝতেই পারেনি। তবে একজন মানুষ ছিল যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, আমার দাদু। দাদু আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন যাতে বাবা মার অভাব বোধ না হয়। দাদু আমার সবচেয়ে কাছের মানুষ ছিল। আজ প্রায় 5 বছর হলো দাদু আমাকে একদম একা রেখে চলে গেছেন। দাদুর চলে যাওয়ায় আমি বেপরোয়া জীবন যাপন শুরু করি। এইসব ব্যবসা শুধু দাদুর নাম রক্ষা করার জন্য আঁকড়ে ধরে আছি। আরেকজন ছিলেন দিনু কাকা। ছোটবেলা থেকে দাদু আর উনি আমার খুব কাছের মানুষ ছিলেন। আমি কিংবা দাদু কখনোই ওনাকে কাজের লোক মনে করিনি। আকাশের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মৃত্যু এমন একটা বিষয় যার সান্ত্বনা দেওয়া যায় না। যার হারায় সেই বোঝে, আমি বুঝি। আকাশের বাড়িতে শুধু ওর দাদুর ছবি কেন আবার বুঝতে পারছি, কিন্তু ওর বাবা মা কোথায়? আপনার বাবা মাও কি? আমার কেউ নেই, কেউ ছিল না, শুধু দাদু ছিল, আজ হারিয়ে গেছে। আকাশের কথা কিছুই বুঝতে না পারলেও এটা বুঝতে পারলাম যে বাবা মার প্রতি একটা কষ্ট আছে ভেতরে কোথাও। তাই এ বিষয়ে আর কথা বাড়ালাম না। কখন যে দেখতে দেখতে 1.5 বছর পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। ইদানিং শরীরটা একদম ভালো লাগছে না। কেমন লাগে সেটাও আমি নিজেই বুঝতে পারছি না। আকাশ শুনলে হুলস্থুল কাণ্ড বাঁধাবে, তাই ওকে কিছু বলিনি। মাথা ঝিমঝিম করে, অবশ্য প্রায় মাথা ব্যথা করে।
হয়তো এই জন্যেই মাথা ঘুরায়। এদিকে আকাশ অনেক ব্যস্ত হয়ে গেছে। ওর দাদুর নামে একটা হাসপাতাল তৈরি করছে। সেই সকালে বের হয়, রাতে ফেরে। আর আমি সারাদিন বাড়িতে থাকি। মাঝে মধ্যে মামার কাছে যাই, আর কখনো রাহুল আর দিশা আসে। এর আগে আকাশ একদিন আমার মামা মামিকে নিয়ে আসে। আমি এত খুশি হয়েছিলাম ওনাদের দেখে, কারণ আমি ভাবতেই পারিনি আকাশ ওনাদের নিয়ে আসবেন। মামা মামিও এখানে এসে খুব খুশি। আকাশ জোর করেই দুদিন ওনাদের এখানে রেখেছেন। আগে যখন অফিসে যেতাম, বাড়িতে যারা আছে তাদের সঙ্গে তো আমার মেশার সুযোগটা হয়ে ওঠেনি। এখন হাতে প্রচুর অবসর সময় থাকার কারণে আমি সংসারের সব দেখাশোনা করতে পারছি। যারা এখানে আছে প্রত্যেকেই খুব মিশুকে। আগে আমাকে দেখে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকতো। এর কারণ যে আকাশটা আগেই বুঝতে পেরেছিলাম আমি। আকাশ আগে একদম বাড়িতে থাকতো না বললেই চলে, কিন্তু হাসপাতালের কাজ শুরু করার আগে আকাশ বাড়িতে প্রচুর সময় কাটিয়েছে। খুঁটিয়ে দেখেছে বাগানের প্রতিটা গাছ। এতে বাড়িতে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। এখন অনেক ব্যস্ততায় তার সময় হচ্ছে না। আমি বেশ সময় কাটাচ্ছি। শোভা নামের একটি মেয়ে আছে, দিনু কাকার মেয়ে, সেও এ বাড়িতে কাজ করে। সবার কাজের তদারকি করে। মেয়েটা ভারী মিষ্টি দেখতে আর খুব মিশুকে। আমার সাথে বেশ ভাব জমে গেছে। আজ কাঁচা আমের আচার, কাল তেঁতুল, আবার কখনো বাগানের ডাসা পেয়ারা নিয়ে আসে আমার জন্য। কেমন মায়া জড়িয়ে যাচ্ছে এই সংসারে। আকাশের প্রতি আমার ধারণা বদলে যাচ্ছে। কি জানি কেন সারাক্ষণ তার কথাই মনে পড়ে। আমি কি আকাশের প্রেমে পড়ে যাচ্ছি? কি সব চিন্তা করছি আমি? আকাশকে বাধ্য হয়ে বিয়ে করেছি, না আকাশ আমায় ভালোবাসে, না আমি আকাশকে। 2 বছর পূর্ণ হলেই তো চলে যাবো এই বাড়ি থেকে। আরো 3 মাস কেটে গেছে। এদিকে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। আকাশের ব্যস্ততা আরো বেড়ে গেছে। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, মাথাটা ঝিমঝিম করে। মাঝে মধ্যে বমি বমি ভাব হয় খুব। 2 দিন বমিও হয়েছে। আজ যখন আকাশ অফিসে চলে যায় তখন শরীরটা খারাপ হয়েছিল, তাই কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর যখন উঠে যাই মাথা ঘুরে পড়ে যাই। সেই সময় শোভা উপরে এসেছিল। সে দেখতে পেয়ে তাড়াতাড়ি আরো অন্যদের ডেকে এনে রুমে নিয়ে গিয়ে মাথায় জল দেয়। কিছুটা সুস্থ বোধ করলে শোভা জোর করে ডাক্তারের কাছে পাঠায়। আমি একা যেতে পারবো না ভেবে সে নিজেও আমার সাথে আসে। তার চোখে মুখে খুশি ঝিলিক। কিন্তু আমার ভীষণ ভয় করছে, শোভা যা ভাবছে সত্যিই তাই যদি হয় কি করবো আমি? আমার একদিকে যেমন ভয় লাগছে, অন্যদিকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, আবার আতঙ্কিত হয়ে আছি। এই যেন এক মিশ্র অনুভূতি। ডাক্তার অনেকগুলো টেস্ট করলেন। সামান্য এই সমস্যার জন্য এত টেস্ট করতে হবে কেন বুঝি না। কিভাবে যে রোগীর কাছ থেকে টাকা আদায় করবে সেই ধান্দায় থেকে মনে হয়। এসব মনে মনে ভেবে বিরক্ত হচ্ছি। রিপোর্ট পরদিন দেবে, তাই বাড়ি চলে আসি। সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরে এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি। এই সন্ধ্যায় শুয়ে আছো কেন? শরীর খারাপ? না, মাথাটা ধরে আছে তাই। রেডি হও, এক্ষুনি ডাক্তারের কাছে যাব। আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা আকাশকে জানানো যাবে না। আর এখন নিয়ে গেলে আবার পরীক্ষা করাবে, আর রিপোর্ট কি আসবে তা আকাশ জেনে যাবে। আমি সেটা চাইছি না। আর তাছাড়া সারাদিন পর বাড়িতে এসে আবার আমাকে নিয়ে বের হবে, সেটাও আমার খারাপ লাগবে। তাই বললাম, আরে তেমন কিছু না। আসলে দুপুরে ঘুমানো অভ্যাস হয়ে গেছে। আজ ঘুমাইনি তাই মাথা ধরে আছে। ও তাই বলো। জানো আর মাস 2 মধ্যে হাসপাতালের কাজ শেষ হয়ে যাবে। আমি খুবই এক্সাইটেড। আকাশের চোখে মুখে খুশি। কত প্রাণ খুলে মনে হয় হাসছে। পরদিন আমি নিজেই রিপোর্ট আনতে গেলাম। ডক্টর বলল, আপনার গার্জিয়ান কেউ আসেনি? ডক্টর, আমার আসার মতো কেউ নেই। তাই যা বলার আমাকেই বলুন। ডক্টর রিপোর্ট দিলেন আমার হাতে। রিপোর্ট হাতে নিয়ে বসে আছি। আমি বসা থেকে উঠতে পারছি না মনে হচ্ছে আমার। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। আমার পা আর চলছে না। এখন কি করব আমি? এখন কি করব আমি? এখন কাউকে কিছু জানানো যাবে না। বাড়ি ফিরে আসতেই শোভা দৌড়ে এসে বলল, বৌমনি ডাক্তার কি বলল? আমি মৃদু হেসে বললাম,
তেমন কিছুই না, অতিরিক্ত টেনশনে নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছি। শোভার মুখ দেখে বুঝতে পারলাম ওর আশাভঙ্গে ব্যথিত হয়েছে। তারপরও তাকে কিছু বলতে পারলাম না। প্রায় 1.5 মাস পরে হাসপাতালের কাজ শেষ হয়েছে। আকাশ আমাকে ঘুরিয়ে দেখালো হাসপাতাল। হাসপাতাল তৈরি হয়ে গেছে, তবে চালু হতে আরো 4-5 মাস সময় লাগবে। নতুন কর্মচারী, ডাক্তার, নার্স নিয়োগের প্রসেস শেষ হতে। আকাশের ব্যস্ততা এখন একটু কমেছে। আজকাল আকাশ এখন বেশ খোশ মেজাজে থাকে। কিন্তু আমার ভিতরে কি চলছে আমি কাউকে বোঝাতে পারছি না। আর মাত্র কয়েকটা দিন, 2 বছর পূর্ণ হলেই আমি চলে যাব আকাশের জীবন থেকে। কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই বাড়ি, এই বাড়ির মানুষজন, এই বাড়ির ছাদ, বাগান সবকিছুর মায়ে জড়িয়ে গেছি। এর মধ্যেই আমার শারীরিক ক্ষমতা আরো খারাপ হচ্ছে। কাউকে কিছু বলতে পারছি না। আকাশের ব্যস্ততা এখন অনেকটা কম হওয়ায় বাড়িতে থাকতে পারছে অনেকটা সময়। আকাশ যখন দেখলো একদিন বমি করতে, তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তেমন কিছু না। হঠাৎ এমন হলো মনে হয় অ্যাসিডিটির জন্য। আকাশ কিছু না বললে ওকে বেশ চিন্তিত মনে হলো। এরপর একদিন আকাশ আমাকে নিয়ে বের হতে চাইছে, কিন্তু আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে যে সে যাওয়া সম্ভব হয়নি। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। আমার নিজের ভিতরে নিজেকে শক্ত করার চেষ্টা করছি, কিন্তু শরীর যেন মানতে চাইছে না। আজ সকালেও কেমন শরীর খারাপ লাগছে। বমি বমি ভাব অনেক কষ্টে আটকে রাখতে চাইলাম, কারণ আকাশ বাড়িতে ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে আসে। কোন রকমে বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মাথা ভার হয়ে আছে। তারপর বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় বিছানার কিনারায়। আকাশ ব্যালকনিতে ছিল, সে দৌড়ে আসে। কাজল, কি হয়েছে তোমার? কাজল? আমি জ্ঞান হারাইনি, মাথা ঘুরছিল। কিছু হয়নি আমার মাথা। চুপ, একদম চুপ। আর কোনো কথা শুনবো না আমি। এখনই যাবে আমার সাথে। আকাশকে অনুরোধ করেও আটকাতে পারলাম না। জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। এদিকে টেনশনে আমার অবস্থা খারাপ। যদি রিপোর্ট দেখে কি হবে তখন? যাবার সময় আকাশ বলল, কাজল। হুম। একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলুন। মৃদু হেসে আকাশ বলল, আমার মনে হচ্ছে তোমার সমস্যা অন্য কিছু। আমাকে আবার নতুন করে বাঁধার জন্য কিছু করনি তো? আকাশের কথা আমি বুঝতে পারছি, তাই কিছু বললাম না। আমি অস্বস্তি বোধ করছি। আকাশ সেটা বুঝতে পেরে সেও আর কিছু বলল না। ভাগ্য ভালো, আগে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই হাসপাতালে আসলেও আজ সেই ডাক্তার ছিলেন না, অন্য ডাক্তার ছিলেন। আবারও টেস্ট করতে দিলেন। করলাম। আকাশ বসে আছে, রিপোর্ট নিয়ে যাবে। কি করব বুঝতে পারছি না। অনেক বুঝিয়ে আকাশকে রাজি করালাম আগামীকাল আকাশ রিপোর্ট নিয়ে যাবে। অবশেষে আকাশ রাজি হলে বাড়ি ফিরে আসি। এদিকে আমার ভেতরে ঝড় বইছে। আর মাত্র একটা দিন আকাশের সাথে সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্তে আমি চাইছি না আকাশ কিছু জানুক। পরদিন আকাশ অফিসে চলে যায়। আমি সেই সুযোগে নিজেই রিপোর্ট নিয়ে চলে আসি। তবে ডাক্তারকে আর রিপোর্ট দেখায়নি, কারণ ডাক্তার আকাশের পরিচিত। আমি তো জানি রিপোর্ট কি এসেছে। বিকেলবেলা আকাশ বাড়ি ফিরে আমাকে বলল রেডি হতে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিপোর্ট আনতে যাবে। এখন কি করব? হাত পা অবশ হয়ে আসছে। আকাশ ও হাসপাতালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক এমন সময় একটা ফোন আসে। রাগে আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করলাম, একটা ফোন আসে মাঝে মধ্যেই, এর আকাশ এইভাবেই রেগে যায়। কে ফোন করে? আর আকাশে বা এইভাবে রেগে যায় কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমি রুমে চলে আসি। কিন্তু হঠাৎ একটা শব্দ শুনে ছুটে গিয়ে দেখি আকাশ চেয়ারে লাথি মেরে ফেলে দিয়েছে। রাগে উচ্চস্বরে কথা বলছে। কি চাও আমার কাছে? আমি সব বুঝি। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার সাথে আর ভুলেও যোগাযোগ করার চেষ্টা করবে না। দাদু আমাকে যা যা দিয়ে গেছেন তার একটা কানাকড়িও আমি তোমাদের দেব না। সব ভুলে যাও কিভাবে তোমরা? ওই মহিলা দাদুকে কম কষ্ট দেয়নি। কি বললে মা? হ্যাঁ মা, আরে ওই মহিলা আমাকে ঠিকমতো খেতে দিত না। কোথায় ছিলে তুমি তখন? আমাকে আর ফোন করবে না। তোমাদের উদ্দেশ্য আমার জানা।
যোগাযোগ করতে চাইলে খুব খারাপ হবে। বলি আকাশ ফোনটা ছুঁড়ে ফেলে দেয় আকাশ। কান্নায় ভেঙে পড়ে আমি কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখি। আমাকে মা দেখাচ্ছে, বাবার দায়িত্ব দেখাচ্ছে, আর এই স্বার্থপরগুলো আমার দাদুর সম্পত্তির জন্য ফোন করে আমাকে। আমি যখন ছোট ছিলাম তখন সারাক্ষণ অশান্তি লেগে থাকতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা মার ডিভোর্স হয়। একটাবার আমার কথা ভাবলো না। আমার মা আমাকে ফেলে অন্য একটা লোককে বিয়ে করে দেশ ছেড়ে চলে যায়। আর বাবা ওনার প্রেমিকাকে বিয়ে করেন। আমি স্কুলে যেতে পারতাম না, বাড়ি থেকে বের হতাম না। বন্ধু বান্ধবেরা হাসাহাসি করতো, পেছনে তো বলতোই, সামনেও অনেক কিছু বলতো। স্কুল ছেড়ে দিতে চাইলাম কিন্তু দাদুর জন্য পারলাম না। বাবা ওই মহিলাকে নিয়ে আসে। তখন দাদু অসুস্থ হয়ে পড়েন। ওই মহিলা দাদুকে ঠিকমতো ওষুধ এনে দিত না, খাবারও দিত না। বাবা এইসবের কোনো খোঁজ রাখেনি। দিনু কাকা না থাকলে দাদু তখন মরেই যেত। খাবার খেতে একটু দেরি হলেই আমার সামনে থেকে খাবার নিয়ে যেত। আমি সবার শেষে স্কুলে যেতাম, সবার পিছনে বসতাম। স্কুল ছুটি হলে সবার আগে স্কুল থেকে বেরিয়ে আসতাম, শুধু লজ্জায়। দাদু যখন সুস্থ হয়ে ওঠেন হুইল করে সব সম্পত্তি আমার নামে লিখে দেয় আর বাবাকে ত্যায্য পুত্র করেন। ওনাদের অনেক আছে, তারপরে দাদু আমাকে যা দিয়েছে সেটা নেওয়ার জন্য এখন বাবা দায়িত্ব ফলাতে এসেছে। সব স্বার্থপর, সব। কাউকে চাই না আমার। আমি রাতে একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। আকাশ, শান্ত হন আপনি। তুমি তুমি এখানে কি করছো? চলে যাও। তুমিও চলে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না আমার, কাউকে না। কেউ নেই আমার, চলে যাও। আকাশ নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি রাস্তায় হাঁটছি। ভোরে ঘুম থেকে উঠে আমি আকাশের বাড়ি থেকে বের হয়ে আসি। আকাশ অনেক রাতে বাড়ি ফিরেছে, এখনো ঘুমাচ্ছে আর আমি রাস্তায়। আকাশের যে 2 বছরের চুক্তি ছিল সেটা শেষ হয়েছে গতকাল। আজ আমি দায়বদ্ধ নই। আকাশ মানুষটা একদম অন্যরকম। অনেক কষ্ট পুষে রেখেছে মনে। আমার প্রতি তার কতটা অনুভূতি আমি কিছুটা আয়ত্ত করতে পেরেছি। আমি চলে যাচ্ছি, আকাশ আরো একা হয়ে যাবে। কিন্তু আমার কি করার আছে? কিছু করার নেই। আমি নিজেই নিয়তির হাতের পুতুল। রাহুলকে ফোন করে বললাম, রাহুল তুই একটু আসতে পারবি এখন? কোথায় রে দিভাই? আমি বের হয়েছি, রাস্তায় আছি, তুই আয়। কেন দিভাই, কি হয়েছে? কিছু হয়নি, তুই চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা আমি আসছি। কোথায় আসবো বলো? আমি রাহুলকে লোকেশন বললাম। একা যেতে সাহস পাচ্ছি না। রাহুল আসতে এত দেরি করছে কেন? আমি একা গাড়িতে উঠবো না, হাত পা অসাড় হয়ে আসছে। এদিকে আকাশ ঘুম থেকে উঠে কাজলকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত দারোয়ান জানায় যে কাজল খুব ভোরেই বের হয়ে গেছে। কোথায় যেতে পারে কাজল এত সকালে? আকাশ ভেবেই পাচ্ছে না। আকাশ রুমে যখন আবার ফিরে আসলো তখন একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু করেছেন আমার পরিবারের জন্য। গতকাল আপনার চুক্তির 2 বছর পূর্ণ হয়েছে। আমিও কথা রেখেছি। 2 বছর আপনার প্রতিটি কথা মেনে চলেছি। চলে যাচ্ছি আমি, কিন্তু মনে হয় আমি আপনার বাড়ির মার পড়ে গেছি। কিন্তু যেতে তো হবেই। ভালো থাকবেন, কাজল। আকাশের চোখে জল। কাজল এইভাবে চলে যাবে ভাবতেও পারেনি আকাশ। এখন আকাশ ভাবছে নিশ্চয়ই মামার বাড়িতেই যাবে। আকাশ অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর হঠাৎ মনে পড়ে যায় কাজলের রিপোর্টগুলো আনা হয়নি। সাথে সাথেই সেখানে চলে যায়। গতকাল রিপোর্ট নেবার কথা ছিল। স্যার, গতকাল সকালেই আপনার ওয়াইফ রিপোর্ট নিয়ে গেছেন। নিয়ে গেছে? ঠিক সেই সময় ওই ডাক্তার যাচ্ছিলেন, ওখান নেই। আরে মিস্টার আকাশ, আপনার ওয়াইফের রিপোর্টগুলো দেখালেন না? তখন হাসপাতালের রিসেপশনিস্ট বলল, স্যার কাল ওনার ওয়াইফ রিপোর্ট নিয়ে গেছেন, কিন্তু উনি এখন রিপোর্ট নিতে এসেছেন। ডাক্তারকে খুব চিন্তিত মনে হলো। ডাক্তার বললেন, আপনার ওয়াইফ কোথায়? আকাশ একটু ইতস্তত করে বলল, ওর বাড়ি চলে গেছে। আমাকে কিছু জানায়নি। একটু ফ্যামিলি প্রবলেম চলছে তো। আসুন আমার সাথে। তারপর প্যাথোলজিতে গিয়ে খোঁজ করলেন।
গত পরশু একজন পেশেন্ট এসেছিলেন কাজল নাম, একটু সার্চ করে দেখবেন রিপোর্টগুলো পাওয়া যায় নাকি। স্যার ফোন নাম্বারটা বলুন। আকাশের ফোন নাম্বার দেওয়ার আগেই কাজল তার নিজের নাম্বারটা দিয়েছিল, তাই আকাশ কাজলের নাম্বারটাই দিল। হ্যাঁ স্যার, উনি গত 2 মাস আগেও এই রিপোর্টগুলি করিয়েছিলেন ডক্টর মুখার্জি প্রেসক্রাইবে। ডক্টর মুখার্জি, একটা কপি দিন প্লিজ। ইট সার্জেন্ট, একটা কপি দিন। তারা হাসপাতালে সব রেকর্ড করে রাখা হয়। 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়, তার পরের বছর আবার নতুন করে করা হয়। থ্যাংক ইউ। ডাক্তারের মুখ আরো গম্ভীর হয়ে গেছে। মিস্টার আকাশ, একটু কষ্ট করে আসুন আমার সাথে। আপনার সাথে দীর্ঘদিনের পরিচয় আমার, তাই ব্যক্তিগত পরিচয় থেকেই আপনার জন্য খোঁজ নিচ্ছি। আসুন, মুখার্জির সঙ্গে দেখা করতে হবে। ডক্টর মুখার্জিকে কাজল কেন দেখালো? উনি কিসের ডাক্তার? উনি একজন নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট? কিন্তু ডক্টর, প্লিজ আসুন আমার সাথে। আকাশ ডক্টরের সাথে মুখার্জির চেম্বারে যায়। আকাশের সাথে থাকা ডাক্তারটি বলেন, স্যার এই রিপোর্টগুলি দেখুন, কাজল নামের একটি মেয়ের। 2 মাস আগে আপনি এই টেস্টগুলি করিয়েছিলেন। ডক্টর মুখার্জি রিপোর্টগুলি হাতে নিয়ে বললেন, হ্যাঁ আমি করিয়েছিলাম। আমার মনে আছে মেয়েটার কথা। কেন জানেন? মেয়েটা বলেছিল ওর কেউ নেই, তাই রিপোর্টগুলো ওর হাতেই দিতে হলো। মেয়েটা রিপোর্ট হাতে নিয়ে অনেকক্ষণ এখানে বসেছিল, তারপর সে যে গেছে আর আসেনি। আমার প্রায় মেয়েটার কথা মনে পড়ে, খুব খারাপ লাগে। আকাশ কিছুই বুঝতে পারছে না কি বলছে এসব ডাক্তার। তারপর আকাশ বলল, ডক্টর কি হয়েছে বলুন আমাকে, রিপোর্ট কি এসেছে? আপনি কে? মেয়েটার পরিচিত কেউ? আকাশের সাথে থাকা ডাক্তার বলেন, স্যার উনি আকাশ চ্যাটার্জি, মেয়েটির হাজবেন্ড। হাজবেন্ড? কিন্তু মেয়েটা যে বলল ওআইসি। ডক্টর প্লিজ বলুন কি হয়েছে? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, প্লিজ বলুন। ডক্টর মুখার্জি একটু চুপ থেকে বললেন, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমরা ডাক্তার, কিন্তু এ ধরনের কিছু বলতে আমাদেরও খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলুন, আপনার নিজেকে শক্ত রাখতে হবে। প্লিজ ডক্টর বলুন কি হয়েছে। আপনার ওয়াইফের যে লক্ষণগুলো ছিল, মাথা ধরে থাকতো, কখনো খুব ব্যথা করতো, মাথা ঘুরতো, বমি বমি ভাব, হাত পা অসাড় হয়ে আসতো, এসব দেখে উনি মনে করেছিলেন প্রেগনেন্সি। তাই অন্য একজন ডাক্তার দেখান। ওই ডাক্তার সব শুনে সঙ্গে সঙ্গে আমার কাছে রেফার করেন। আমি সব টেস্ট করিয়েছি। এইসব লক্ষণ, তারপর চোখে ঝাপসা দেখা, সবকিছু আসলে প্রেগনেন্সির জন্য নয়। ডাক্তার আরো একটু সময় নিয়ে বললেন, আপনার ওয়াইফের ব্রেন টিউমার। দীর্ঘদিন ধরে সমস্যাগুলি হয়ে আসছে, কিন্তু উনি পাত্তা দেননি। আকাশের পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। ডাক্তারের চেম্বারে কান্নাকাটি শুরু করে। ডক্টর মুখার্জি বলেন, প্লিজ নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে কি সান্ত্বনা দেবে? সেই ডাক্তার বলেন, মিস্টার আকাশ, আপনি যখন ওনাকে আমার কাছে নিয়ে আসেন, আমারও এগুলোই সন্দেহ হয়েছিল, তাই এতগুলো টেস্ট করিয়েছি, আর তাই স্যারের কাছে নিয়ে এলাম। আকাশ কান্না ভেজা কণ্ঠে বলল, স্যার আমি তাকে কি সান্ত্বনা দেব? সে গত 2 মাস এই যন্ত্রণা গোপন রেখেছে, কাউকে কিছু বুঝতেও দেয়নি। আকাশ ব্রেন ও স্পাইনাল সার্জন ডক্টর মুখার্জির সাথে কথা বলে বেরিয়ে আসে। মনে মনে বলে, সবাই কেন আমাকে ছেড়ে চলে যায়? আকাশের পা আর চলছে না, সে আর কিছু ভাবতে পারছে না। ঠিক এমন সময় রাহুলের ফোন আসে। জামাইবাবু, কান্না ভেজা গলায় বলল আকাশ। হ্যাঁ রাহুল বলো। দিভাইয়ের অবস্থা খুব খারাপ। কি হয়েছে কাজলের? কাজল এখন কোথায়? দিভাই আমাকে ফোন করে ওকে নিয়ে যেতে বলে, ও রাস্তায় ছিল। আমি হাসপাতালে নিয়ে আসি, আপনি তাড়াতাড়ি আসুন। কোন হাসপাতালে? রাহুল হাসপাতালের নাম বলে ফোন রেখে দেয়। 1 মুহূর্ত দেরি না করে হাসপাতালে দৌড়ে আসে আকাশ। এসে ডাক্তারের সাথে কথা বলে সবচেয়ে ভালো হাসপাতালের এমার্জেন্সিতে ট্রান্সফার করাই। আমার জ্ঞান ফিরছে। হাসপাতালে আছি বুঝতে একটুও দেরি হয়নি। একটু পরে রাহুল আসলো। ওর চোখ দিয়ে জল পড়ছে, বারবার চোখে জল মুছছে। কিরে কাঁদছিস কেন? আমি এখন ভালো আছি।
কাদার কি হয়েছে? দীপ ভাই তুই এমন কেন? সারা জীবন অন্যের কথাই ভেবে গেলি। কিছু হয়নি আমার। রাহুল বেরিয়ে গেল কেবিন থেকে। পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? কেন প্রিয়জনদের ছেড়ে এভাবে চলে যেতে হয়? আমার শরীর যখন খারাপ ছিল ভেবেছিলাম আমি কনসিভ করেছি, কিন্তু যখন রিপোর্ট হাতে পাই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। ডক্টরের চেম্বারে অনেকক্ষণ সময় ধরে বসেছিলাম। আমার বুঝি এটাই বাকি ছিল? আমি জানি আকাশ আমাকে কতটা ভালোবাসে, আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না। শুধু শুধু ওকে আর কষ্ট দিতে চাই না বলেই এভাবে চলে এসেছি। আসলে কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। আমার কাছে কোন যুক্তি কাজ করছে না। রিপোর্টের কথা কাকে বলতাম? মামা এমনিতেও অসুস্থ, ওনাকে বলে ওনার শরীর আরো খারাপ করতে চাইনি। আর আকাশ এত কষ্ট পুষে রেখেছে, মনে কি করে নিজের কথা বলে ওর কষ্ট আরো বাড়িয়ে দিই? আমি ভাবতাম আমার কষ্ট আকাশ বোঝে না, কিন্তু সে নিজেই মনে কষ্টের পাহাড় বয়ে বেড়াচ্ছে, কে জানতো? তাই চাইনি রিপোর্ট ওর হাতে পড়ুক। তবে এখন যদি এখানে টেস্ট করা হয় সবাই জেনে যাবে। এমন সময় আকাশ কেবিনে ঢোকে। ওকে দেখে আমি অবাক হইনি, নিশ্চয়ই রাহুল খবর দিয়েছে। আকাশের চোখ লাল হয়ে গেছে, চোখ দুটো অসম্ভব ফুলে আছে। আস্তে আস্তে আমার কাছে এসে বসলো। আকাশের অবস্থা দেখে ভীষণ কষ্ট লাগছে আমার। ওর দিকে তাকাতে পারছি না। আকাশ আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কেন কাজল? কেন এইভাবে ফাঁকি দিতে চেয়েছিলে আমায়? একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে হয়নি তোমার? আমার চোখ দিয়ে জল পড়ছে, আকাশ ও অঝরে কেঁদে যাচ্ছে। তারপর চোখ মুছে বলল, কিছু হবে না তোমার। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আমার এত কষ্ট হচ্ছে যে মুখ দিয়ে কোন কথা আসে না। এরপর একজন নার্স এসে একটা ইনজেকশন দিয়ে যায়। আকাশ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। মামা, মামি, দিশা, রাহুল সবাই এসেছে হাসপাতালে। মামা তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। শুধু বলছেন, হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, আমার মেয়েটাকে রক্ষা করো। মামি আমাকে সবসময় বকাবকি করতেন, কিন্তু আজ বুঝতে পারছি এই বকাবকির মধ্যেও একটা অন্যরকম ভালোবাসা আছে। আমাকে জড়িয়ে ধরে মামি খুব কেঁদেছে আর বলছে, মা গো তোকে কত কষ্ট দিয়েছি আমি, আর তুই কি করিসনি আমাদের জন্যে। তোর কিছু হবে না দেখিস। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তুই ভালো হয়ে যাবি রে মা। মামা মামিকে কাঁদতে দেখে আমার খুব কান্না পাচ্ছে। দিশা বলছে, দি ভাই তোর কিছু হবে না, তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু চোখে জল ধরে রাখতে পারছে না দিশা। তোমরা এমন ভাবে কান্নাকাটি করলে আমার ভালো লাগবে বলো? একদম কাঁদবে না, ভগবানের দয়ায় আমার কিছু হবে না। কয়েকজন ডাক্তারের সাথে আকাশ আসলো। আকাশ বলল, এত লোক কেবিনে এলাও করা হয় না। মামা মামিকে তোমার অনুরোধে এলাও করা হয়েছে, কিন্তু আর বেশিক্ষণ থাকতে দিলেন না। সবাই বিদায় নিয়ে বাইরে চলে গেল। আকাশের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ডাক্তার চলে গেছে। আকাশ আমার কাছে বসে আছে। আকাশ কোনো কথা বলছে না। আকাশ খুব মন, খুব টেনশন হচ্ছে। আমি সুস্থ হয়ে যাব, চিন্তা করবেন না। আকাশ আমার দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করলেও কিন্তু আমি ঝাপসা চোখে স্পষ্ট দেখতে পেলাম চোখ দুটো জলে ভরে আছে। আকাশ আমার হাত ধরে বসে আছে, সারাক্ষণ আমার কাছে কাছে থাকছে। রাতে আকাশ আর দিশা থাকে এখানে। রাহুল সেই সকালে আসে আর রাত পর্যন্ত থাকে। 2 দিন হয়ে গেল। এর মধ্যে শোভা এসেছিল 2 বার। মেয়েটা এত কাঁদছিল যে কোনো কথা বলতে পারেনি। আকাশ আর রাহুল সবসময় দৌড়াদৌড়ি করছে এই ওষুধ বা এটা সেটা আনতে। আমাকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন টেস্ট করাচ্ছে। আকাশ ডাক্তারদের সাথে কথা বলতে গেল। ডক্টর মুখার্জি বললেন, দেখুন মিস্টার চৌধুরী, সব রিপোর্ট হাতে পেয়ে একটা বোর্ড মিটিং করেছি। আপনি ওনাকে বিদেশে নিয়ে যেতে চাইছেন ঠিকই, কিন্তু আমরা অ্যালাউ করতে পারছি না রোগীর অবস্থা দেখে।
ওনাকে নিয়ে যাওয়াটাও এখন রিস্কি। ডক্টর যেভাবেই হোক আপনারা ওকে সুস্থ করে তুলুন। যা লাগে তাই ব্যবস্থা করুন। আপনারা বললে আমি এক্ষুনি ওকে দেশের বাইরে নিয়ে যেতে রাজি, প্লিজ নিয়ে যাবার ব্যবস্থা করুন। আপনি শান্ত হন মিস্টার চৌধুরী, আপনাকে রোগীর অবস্থাটাও বুঝতে হবে। শুনুন, আমরা বোর্ড মিটিং শেষ করে আপনাকে ডেকেছি। আপনি মনোযোগ দিয়ে শুনুন। ব্রেন টিউমার দুই ধরনের হয়। এক ধরনের টিউমার এমন জায়গায় হয় যেটা সহজেই অপারেশন করা গেলেও পরবর্তীতে রেডিওথেরাপি করতে হয়, কারণ জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না। এখানে টিউমার আবারও হতে পারে, এটা ক্যান্সার পর্যন্ত হয়। আবার অনেক ধরনের টিউমার অপারেশন করলে আবার হবার সম্ভাবনা না থাকলেও এটা এমন জায়গায় হয় যে অপারেশন করাটাও অনেক রিস্কি। তারপর অপারেশনের পরবর্তী রক্তক্ষরণের রিস্ক থেকে যায়। আপনার স্ত্রীর যে টিউমারটি হয়েছে সেটা অপারেশন করলে ভালো হতে পারে, তবে এই অপারেশন করা খুবই কঠিন হলেও আমাদের দেশে এখন এর উন্নত চিকিৎসা আছে। কিন্তু বললাম না, দেশেই হোক আর বিদেশেই এই রিস্ক নিয়েই অপারেশন করতে হবে। অপারেশন ভালোভাবে শেষ হলে যদি রক্তক্ষরণ না হয় তবে উনি সুস্থ হয়ে যেতে পারেন। আপনি ওনার স্বামী যদি রিস্ক নিতে পারেন, আমরা ওনার অপারেশন করতে রাজি। আর আমাদের সাথে একজন বিদেশি স্পেশালিস্ট আছেন, উনি একটা সেমিনার উপলক্ষে এসেছেন। আপনার স্ত্রী খুব লাকি, কারণ অনেক আগে থেকে চেষ্টা করলেও ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এখন আপনি সিদ্ধান্ত নিন, নিয়ে আমাদের জানান, তবে দ্রুত জানাবেন। অপারেশন করতে হলে রোগীকে আগে থেকে তৈরি করতে হবে। আকাশ কিছুক্ষণ মুখে হাত চাপা দিয়ে বসে থাকে। ডক্টর মুখার্জি ও আকাশের মনের অবস্থা বুঝতে পারছে, কারণ তারা রক্ত মাংসে করা মানুষ। মিস্টার চৌধুরী, আপনি ভেঙে পড়বেন না, এটা লাইফ রিস্ক। দুটো পথ খোলা আছে আপনার কাছে, হয় রোগী এভাবে কষ্ট পেয়ে মারা যাবে, না হয় অপারেশন। অপারেশনটা একমাত্র ভগবানের ভরসা। ভগবান যদি চান তো উনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আকাশ নিজেকে স্থির করে নিয়েছে। অপারেশন কখন করবেন? আগামীকাল আমাদেরও টি আছে। আমরা চাইছি প্রথম অপারেশন আপনার স্ত্রীটা করতে। সময় নষ্ট করতে চাইছি না আমরা। রোগীর অবস্থা নিজেই তো বুঝতে পারছেন। ঠিক আছে ডক্টর, আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। আকাশ টলতে টলতে বের হয়ে আসে। আমি কখন ঘুমাচ্ছি কখন জেগে আছি বুঝতে পারি না। মাথা অসহ্য যন্ত্রণা করে। হাসপাতালে চার দেওয়ালের বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আমি যখন থাকবো না তখন তো আর কিছুই দেখতে পারবো না। আমি আকাশকে দেখতে পারবো না। আকাশের বাড়িতে পাশাপাশি দুটো শিউলি ফুলের গাছ আছে। যখন গাছে ফুল ফুটতো আমি প্রতিদিন সকালে গাছের নিচে যেতাম। সবুজ ঘাসে যখন শিউলি ফুলগুলো ছড়িয়ে থাকতো আমার প্রাণ ভরে যেত। আমি বুক ভরে নিঃশ্বাস নিতাম, আর কখনোই শিউলি তলায় যেতে পারবো না। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট। আমার দিন ফুরিয়ে আসছে। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মেঘ দেখতে পারবো না। এই পৃথিবীর নিয়ম এত নিষ্ঠুর কেন? আকাশ কি করবে যখন আমি থাকবো না? ওর কি খুব বেশি কষ্ট হবে? আমি জানি আকাশ কান্নাকাটি করবে আমার জন্য। মামার আদর আর মাম্মির বকুনি চুকুনি আর শুনতে পারবো না। রাহুল দিশা মামিকে লুকিয়ে এটা সেটা আবদার করবে না। আমার পছন্দের বইগুলোতে ধুলো পড়ে যাবে। দিশার বিয়ে হয়ে যাবে। কে পরিষ্কার করবে সেই ধুলো? আর ভাবতে পারছি না। মাথা ফেটে যাচ্ছে। উফ অফ, এত অস্থির লাগছে কেন আমার? তখনই একটা নার্স এসে আবারও ইঞ্জেকশন দিয়ে দেয়। আমার চোখে আস্তে আস্তে ঘুম নেমে আসে। যখন ঘুম ভাঙলো দেখি আকাশ আমার হাত ধরে বসে আছে। আকাশ, বলো কাজল কি বলবে? আপনি সারাদিন এখানে পড়ে আছেন, ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই করছেন না। আমি সব করছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আকাশ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আমি জানি আপনি নাওয়া খাওয়া ফেলে এখানে পড়ে আছেন। ডাক্তার কি বলেছেন? আর কতদিন সময় আছে আমার? 1 মাস নাকি 1 সপ্তাহ, নাকি আরো কম? চুপ। কি সব বলছো তুমি? একদম এসব বাজে কথা বলবে না। আকাশ, আপনি এই গানটা শুনেছেন? যখন পড়বেন না মোর পায়ের চিহ্ন এই বাটে, গানটা বোধহয় আমার মতো যাদের সময় ফুরিয়ে যায় তাদের জন্য লেখা হয়েছে।
দেখুন আমার সব লেনাদেনা চুকিয়ে যাচ্ছি। আকাশ আমার গালে হাত রেখে বলল, কোথাও যাচ্ছ না তুমি? সব লেনাদেনা বাকি আছে, সব বাকি আছে। আকাশ কাঁদছে, শব্দ যাতে না হয় তাই অনেক কষ্টে চেপে রাখছে কান্না, কিন্তু চোখ ভেসে যাচ্ছে। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। কাঁদুক, কান্না চেপে রাখতে নেই, ভেতরটা চুরচির হয়ে যাবে। আকাশ বাইরে বেরিয়ে পাগলের মতো কাঁদছে। আমি চোখ বন্ধ করে বুঝতে চেষ্টা করছি। তীব্র যন্ত্রণা হচ্ছে মাথায়। আমি চোখ বুজে সহ্য করার চেষ্টা করছি। অনেকটা সময় কেটে যায়। আকাশের হাতে স্পর্শ পেলাম কিন্তু চোখ খুললাম না। আমার কষ্ট হয় চোখ খুলে রাখতে। আকাশ, জানেন আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল। রোজ ইচ্ছে করতো একটা বাঁশ সাঁতার কেটে নদী পার হয়ে ওপারে যাই, কিন্তু আমি যে সাঁতার জানি না। বাবার করা নিষেধ ছিল যাতে জলে না নামি। আমি সাঁতার জানি না, তাই জলে নামতেও ভয় লাগতো। প্রতিদিন নদীর জলে পা ডুবিয়ে বসে বসে দেখতাম। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও ইচ্ছে করছে আকাশের সাথে কথা বলতে। আর কখনো সুযোগ পাবো না, কিন্তু যা বলতে চাইছি সেই কথাটাই বলা হচ্ছে না। দিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছু বলিনি ওকে কাঁদুক। আকাশ আমার হাতটা ধরে বসে আছে। পাগল লোক একটা যেন হাতটা ছাড়লেই আমি অত গহ্বরে তলিয়ে যাব। আসলেই তলিয়ে যাচ্ছি একটু একটু করে। দিন ফুরিয়ে আসছে আমার। আকাশ বুঝতে পারছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কথা জড়িয়ে আসছে মুখে। তুমি কথা বলো না, চুপ করে শুয়ে থাকো। আমি তোমার পাশেই বসে আছি। তুমি ঘুমোতে চেষ্টা করো। আমি চেষ্টা করছি ঘুমোতে, কিন্তু ভীষণ যন্ত্রণা করছে মাথায়। এদিকে ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। নার্স এসে ওষুধ দিল। আকাশ আমাকে ওষুধ খাইয়ে দেয়। আর কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে মুখে। তাই চুপ করে আছি। কখন যে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি আজও মামা মামি এসেছেন। দুজনেই আমার পাশে বসে আছে। মামা হুইল চেয়ারে আর আমার হাত ধরে আমার সিটে বসে আছে আর বারবার চোখে জল মুছছেন। আজ বেশি কথা বলেননি আমার সাথে। যাবার সময় মামি আমার কপালে একটা চুমু দিয়ে যান। আমার চোখে জল চলে আসে। মামিকে প্রথম জড়িয়ে ধরলাম। মামিও ধরে রাখলেন ওনার বুকের সাথে জড়িয়ে। মনে হচ্ছে কত বছর পরে মায়ের স্পর্শ পেলাম। মামি চলে গেছেন। আকাশ এখানেই ছিল, কাছে এসে বসে হাত ধরল। সে যেন এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়তে চাইছে না। কাজল, হুমম। কিছুক্ষণ সময় চুপ থেকে আকাশ বলল, কাজল, কাল তোমার অপারেশন। আমার অজান্তেই একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যায়। আরো কি দু একটা দিন সময় পেতাম না আকাশ? অপারেশন করে কি হবে? করলে তো সেই সময়টুকুও পাবো না। অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে। আকাশের কথা শুনে মৃদু হেসে বললাম, আর যদি? বাক্যটা সম্পূর্ণ করলাম না। সবকিছু তো পূর্ণতা পায় না, অনেক কিছুই তো অসম্পূর্ণ থেকে যায়। এই বাক্যটা না হয় অসম্পূর্ণ থাকুক। আহা, জীবন যেন কচু পাতার টলমল করা জল, একটু এদিক ওদিক হলেই ঝরে পড়ে যাবে। আকাশ আজ অনেক বেশি চুপচাপ। হয়তো ভয় পাচ্ছে। পাছে ওর মুখের কথায় ভয়, আশঙ্কা আমার কাছে প্রকাশ পেয়ে যায়। নয়তো কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না কেন। দুপুর গড়িয়ে যাচ্ছে। দুপুরেই কিছু ওষুধ পাল্টে দিয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে আগে থেকেই। আমার এখন যেন কোন অনুভূতি কাজ করছে না। জানি হয়তো অপারেশন টেবিলেই আমি মারা যাব, কিন্তু এখন কেন জানি অনুভূতিগুলো সব অসার হয়ে গেছে। আকাশ দিশাকে বলল, দিশা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসো। রাহুল তোমাকে সন্ধ্যেবেলায় নিয়ে আসবে। আকাশ দিশাকে নিজের গাড়িতেই বাড়িতে পাঠিয়েছে। এখন শুধু আকাশ আমার কাছে বসে আছে। আমি জানি আকাশ দিশাকে কেন পাঠিয়েছে। আকাশ চাইছে এখন ও একা কিছুটা সময় আমার কাছে থাকতে। আমার হাতে ওর মুখ চেপে ধরে আছে। কাজল, হুমম, তোমার চোখ দুটো ভীষণ সুন্দর। এই প্রথম আকাশের মুখ থেকে এই কথাটা শুনলাম। জানো কাজল, যেদিন তুমি প্রথম অফিস জয়েন করেছিলে
সেই দিনই আমি তোমার চোখের মায়া পড়ে যাই। আমার আশেপাশে এত মেয়ে ছিল, কিন্তু কেন জানি না তোমার চোখ দুটি আমার মনের মধ্যে দাগ কেটেছিল। আমি তখন বড্ড বেপরোয়া ছিলাম। দাদুর অনুপস্থিতিতে আমি ভীষণ একা হয়ে যাই। তাই এই সবে দিনরাত ডুবে থেকেছি। তারপর আমি সবার চোখে একটা আশ্রয় খুঁজতাম, কিন্তু সবার চোখ জলজল করত জন্য। সেই দিন যখন ডেইজির সাথে এমন করলে, তখন আমার মনে আরো নাড়া দিয়েছিলে। তোমার মুখ সেই প্রথম দিন থেকে ভুলতে পারিনি। আর ওই দিন আরো আন্দোলিত করে দিয়েছিলে। তোমাকে আমার করেছিলাম কেন জানো? তোমার বিষয়ে সব খোঁজ নিয়েছিলাম। তোমাকে আরো ভালো করে জানার জন্য আমার করেছিলাম। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। সেই দিন পার্টিতে। থাক না আকাশ, কেন পুরনো কথা তুলছেন? বাদ দিন এসব কথা। না কাজও তোমাকে শুনতেই হবে। আমি ইচ্ছা করেই তোমার সাথে এরকম করেছিলাম। মিথ্যা বলবো না, তোমার জন্য আমার মধ্যে সব ধরনের প্যাশন কাজ করছিল। তুমি যখন আমায় চর মারলে, আমার মধ্যে জেদ চেপে যায়। যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে নিজের ঘরে পেতে চেয়েছি। পরে বুঝতে পারলাম তুমি কিছুতেই বিয়েতে রাজি হবে না। তাই অনেকটা ব্ল্যাকমেইল করে তোমাকে বিয়ে করি, কারণ আমি কোন কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাইনি। আমার জেদ ছিল ঠিকই, তার চেয়ে মনের মধ্যে একটা বাসনা ছিল, কোথাও একটা আশা ছিল তোমার মাঝে আমি সব পাবো যা এতদিন ধরে খুঁজছি। আমি বোকার মতো হা করে আকাশের কথা শুনছি, তারপর বললাম, এই জন্যই বুঝি 2 বছরের জন্য বিয়ে করেছিলেন? আকাশ মৃদু হেসে বলল, তোমার কি মনে হয় এত কাঠখড় পুড়িয়ে তোমাকে বিয়ে করেছি 2 বছরের জন্য? আমি বলেছি আর তুমি সিরিয়াসলি নিয়ে বিশ্বাস করেছো? এটা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। আর সত্যিটা জানাইনি আরো একটা কারণ আছে। আমি চেয়েছিলাম তোমার মনের কাছাকাছি যেতে। তুমি আমাকে অনেক খারাপ ভাবতে। আর ভাববে নাই বা কেন? আমি এমনই ছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি আমার জন্য একটা আশ্রয় চেয়েছি তোমার মধ্যে। আমার কোন কিছুর অভাব ছিল না, নারী গাড়ি বাড়ি সবই ছিল। কিন্তু আমার একটা নিজের মানুষ ছিল না, যাকে আঁকড়ে ধরে বাঁচবো। আকাশের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিছুতেই চোখের জলকে আটকে রাখতে পারছি না। এতদিন তো বলেননি, বলার সুযোগ হয়ে ওঠেনি, আর বলতেও ইচ্ছা করেনি। চেয়েছিলাম 2 বছর পর তুমি যখন এই কথা তুলবে তখন বলবো। তবে আজ কেন বললেন? আজ বলতে ইচ্ছা করছে তাই। ভয় পাচ্ছেন যদি আর কখনো বলতে না পারেন? না কাজল, ভয় পাচ্ছি না। শুধু তোমার মনে জোর হতে চাইছি, তাই বললাম। আমি ভীষণ একা, ভীষণ। তোমার বাবা মা ছিল, সুন্দর একটা শৈশব ছিল তোমার। কিন্তু আমার সবাই থেকেও আমি একা। আমার শৈশব চিড়িয়াখানায় বন্দি জন্তুর মতো ছিল। বাবা মা যখন ঝগড়া করতো, আমি ভয়ে জড়সড় হয়ে যেতাম। আমাকে কেউ বুঝতে চায়নি। আমার বাবা মাই আমাকে ফেলে চলে গেছে। তোমার জন্যই আমার সব বদলে গেছে। প্রথমে কি জেদের বসে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু পরে নিজেই গিল্টি ফিল করতাম। তোমার কাছে যাওয়ার হাজারটা বাহানা খুঁজতাম। 7 সাগরের জল আজ যেন দুজনের চোখ থেকেই ঝরে পড়বে। কতটা সময় পাবো জানি না। হয়তো আমার এটাই শেষ কথা আকাশের সাথে। চোখ মুছে আকাশ বলল, মাঝরাতে ঘুমের ভান করে তোমাকে জড়িয়ে ধরতাম যাতে তুমি বুঝতে না পারো। আসলে আমি তোমার শরীরে ঘ্রাণ নিতে চাইতাম। জড়িয়ে ধরলে মনে হয় ফাঁকা জায়গাটা পূর্ণ হয়েছে। বলেই আকাশ কান্নায় ভেঙে পড়ে। আমি কি বলি সান্ত্বনা দেব আকাশকে? এই কেমন নিয়তি? আকাশ, আকাশ। আকাশ চোখ মুছতে মুছতে বলল, বলো, একবার আমাকে জড়িয়ে ধরবেন? আকাশ আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। যদি পারত হয়তো বুক ছিঁড়ে ভেতরে রেখে দিত। আকাশের কান্না বোধ হয় বাঁধ ভেঙে গেছে। আমিও আকাশকে জড়িয়ে ধরেছি, যেন কোন কিছুই আমাদেরকে আলাদা করতে না পারে। হয়তো আর কখনো এভাবে জড়িয়ে ধরতে পারবো না। আকাশের বুকে জড়িয়ে আমার বাঁধ ভাঙা কান্না আসে। আকাশ, আমি বাঁচতে চাই। আমি তোমার সাথে বাঁচতে চাই। আকাশ পাগলের মতো আমার সারা মুখে চুমু খেয়ে যাচ্ছে। এই পাগলটাকে আর কোনোদিনও দেখতে পাবো না, এটা মনে হতেই ওকে আবারও ভীষণ শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বাঁচতে চাইছি। আমি আকাশের জন্য বাঁচতে চাইছি। তোমার কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে যাবে। আকাশ, প্লিজ তুমি অপারেশন বন্ধ করো।
আমি অপারেশন করাবো না। কেন করাবে না কেন? অপারেশন না করালে আমি কয়েকটা দিন থাকতে পারবো তোমার কাছে। অপারেশন টেবিলেই যদি মরে যায় তবে আর একটা দিনও পাবো না। এই মেয়ে, চুপ, একদম চুপ। আবার যদি এইসব কথা বলেছ তো আমি তোমাকে মেরে ফেলবো। আকাশ কান্না কিছুতেই থামাতে পারছে না, আর এদিকে আমার মাথা ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে। আকাশ, ভীষণ ভালোবাসি তোমায়, অনেক বেশি। আর কোন কথা নয়, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও অনেক বেশি ভালোবাসি তোমায়, তাই আমার কথা শুনতে হবে তোমাকে। চুপ করে শুয়ে থাকো, এত স্ট্রেস নেওয়া ঠিক হচ্ছে না। তুমি আমার হাত ধরে বসে থাকো। এই তো আমি হাত ধরে আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমানোর চেষ্টা করো। দুপুর থেকে আমার খাবার বন্ধ করে দিয়ে স্যালাইন দিচ্ছে। ঘুমের পরিমাণ বেড়ে গেছে আমার। যতক্ষণ জেগে থাকি তীব্র যন্ত্রণায় ছটফট করি। সারা রাত কেটে গেছে। খুব ভোরে ঘুম ভাঙলে দেখি আকাশ আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি আকাশকে দেখছি, আমার দৃষ্টি স্পষ্ট নয়, ঝাপসা। ঝাপসা চোখেও আমি দেখছি আকাশকে। একটা হাত আস্তে আস্তে ওর মাথায় রাখলাম। ঘন্টা 3 পর এই অপারেশন। আমি জানি না আর কোনোদিন ওকে স্পর্শ করতে পারবো কিনা। ভীষণ ভয় করছে আমার। আমার হাতে স্পর্শে আকাশ জেগে ওঠে। কখন ঘুম ভাঙলো তোমার? ডাকলে না কেন আমায়? ক্ষীণ স্বরে বললাম। এখন আর কোন কথা বের হচ্ছে না মুখ থেকে। আমার ভেতরে কেমন একটা করছে, মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। ভয় করছে, ভীষণ ভয় করছে। সময় হয়ে গেছে, আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। আকাশ ও আমার সাথে যাচ্ছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে আছি। শেষবারের মতো সবাইকে এক নজর দেখে নিলাম। অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে আমার স্যালাইন পাল্টে দেওয়া হলো। আরো কয়েকটি ইঞ্জেকশন দিল। আমার মনে হচ্ছে সারা দুনিয়া ঘুমাচ্ছে। মাথা কেমন ঝিমঝিম করতে থাকে, চোখের পাতা ভারী হয়ে আসছে। টেনে খুলে রাখার চেষ্টা করছি। আমি চোখ খুলে রাখার চেষ্টা করছি। এদিকে আকাশ সহ সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। ও টির বাইরে 3.5 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে এলেন। আকাশ ছুটে গেল ডাক্তারের কাছে। আকাশ ছুটে গেল ডাক্তারের কাছে। ডক্টর মুখার্জি, কাজল, অপারেশন শেষ হয়েছে। 12 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবে রোগীকে 48 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। আইসিইউতে কখন দেবেন ডক্টর? এই তো কিছুক্ষণের মধ্যেই। আমি কি একবার দেখতে পারি? সরি মিস্টার চৌধুরী, এটা এলাও করা হয় না। প্লিজ ডক্টর, একবার জাস্ট দেখেই চলে আসবো। ডাক্তার একটু ভেবে বললেন। ওকে শুধু দেখেই চলে আসবেন। তবে আপনাকে অন্য ড্রেস পরে যেতে হবে। ইনফেকশনের ভয় আছে রোগীর। ওকে ডক্টর, থ্যাঙ্কস। আসুন আমার সাথে। আকাশ চলে যায় ডাক্তারের সাথে। কত মিনিট, কত ঘন্টা, কতদিন পর আমি চোখ খুলেছি আমি নিজেও জানি না। অক্সিজেন লাগানো, চোখও পুরোপুরি খুলতে পারছি না। মাথা নাড়ানো যাচ্ছে না, যন্ত্রণা হচ্ছে। শরীরে কেমন ক্লান্তি অনুভব করছি। আমি কাউকে ডাকবো এমন শক্তি পাচ্ছি না। তারপরে সবটুকু শক্তি সঞ্চয় করে ডাকতে চাইলাম, কিন্তু গলার স্বর যেন বসে গেছে। বেশ কিছু সময় পরে একজন নার্স কাছে আসে। তাকে বলতে চাইলাম কিন্তু বলতে পারছি না। হাত দিয়ে যে ইশারা করবো সেই ক্ষমতা নেই। হাত উপরে তুলতে পারছি না। কোন রকমে হাতের দুটো আঙ্গুল নাড়ালাম। নার্স বলল, কিছু বলবেন? আমি ঠোঁট নেড়ে বললাম, আকাশ কোথায়? কিন্তু নার্স কিছুই বুঝতে পারল না। যন্ত্রণা হচ্ছে ভীষণ, ভীষণ কষ্ট হচ্ছে আমার। যদিও অক্সিজেন লাগানো আছে তবুও নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। মুহূর্তের মধ্যেই চরম পর্যায়ে ব্যথা অনুভব করছি। চোখ যেন বেরিয়ে যাবে, ব্যথা তোরে খিঁচুনির মতো হচ্ছে। রোগীর অবস্থা বেগতিক দেখে নার্স ভয় পেয়ে যায়। ছুটে যায় ডাক্তারের কাছে। আমি অনুভব করতে পারছি যে আমি মারা যাচ্ছি। বারবার মনে হচ্ছে মানুষ মারা যাওয়ার সময় কি এমনই অনুভূতি হয়? আমি মরতে চাই না, বাঁচার আপ্রাণ চেষ্টা করছি।
একবার শ্বাস নিলে মনে হচ্ছে এটাই শেষ, পরের নিঃশ্বাসটা আর ফেলতে পারবো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বাঁচতে দাও। আকাশের জন্য বাঁচতে দাও। আমি ছাড়া ওর কেউ নেই। এমন করুন একটা সময় আমি আকাশকে একা ফেলে চলে যাচ্ছি। যাচ্ছি না, যেতে হচ্ছে। আমি লড়াই করছি বাঁচার জন্য। এমন একটা অদ্ভুত সময় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সে নদী, নৌকার বয়ে চলা। একটার পর একটা ঢেউ আছড়া পড়ার শব্দ আমার কানে আসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মা রান্নাঘরে রান্না করছে, আর বারান্দায় আমার বাবার সাথে একটা ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছে। আমি অবাক হয়ে দেখছি, এই মেয়েটা আমি। নদী দূরে সরে যাচ্ছে, ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমার মা বাবা আমার বাবার সাথে খিলখিল করে হাসা মেয়েটা আমার চিরচেনা উত্থান ক্রমশ দূরে সরে যাচ্ছে। নাকি আমি সরে যাচ্ছি? এবার আমি বুঝতে পারছি বাঁচার সব চেষ্টা বৃথা। আমি ক্লান্ত হয়ে গেছি। অসহ্য যন্ত্রণার মাঝেও এমন নিশুন হয়। হঠাৎ আমি নিজেকে দেখতে পাই একটা শুনশান অন্ধকার মাঠে। খোলা মাঠে শুধুই অন্ধকার। এই অন্ধকারেও হালকা হালকা দেখা যাচ্ছে চারিদিক। কেউ কোথাও নেই। ভয় পাচ্ছি আমি, ভীষণ ভয়। আমি কি মারা গেছি? মৃত্যুর পর আমাকে কি এখানে আনা হয়েছে? কে কথা বলছে? হঠাৎ করে এত মানুষের আওয়াজ, কোলাহল। কে আমার নাম ধরে ডাকলো? মামা? না, ওই তো দিশা ডাকছে। আকাশ ডাকছে। বাবা মা কথা বলছে। সবাই কথা বলছে। এত মানুষের কোলাহল, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও। নিয়ে যাও না আমাকে। আমি গলা ফাটিয়ে ডাকছি। কিন্তু ওই তো ওইখানে দেখা যাচ্ছে। আমি ছুটে যাই। মুখ থুবড়ে পড়ে গেছি। না, এখানে কেউ নেই, কেউ ছিল না। কিন্তু সবার কথা শুনতে পাচ্ছি এই খোলা ময়দানে। এ কি? শব্দগুলি মিলিয়ে যাচ্ছে কেন? আর কোনো শব্দ, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সব ক্ষীণ হয়ে গেছে। আবার সেই নীরবতা। মাঠের শেষ প্রান্তে জঙ্গলের মতো দেখতে পাচ্ছি। এটা কি? জঙ্গল নয়, এটা কোনো প্রাচীর মনে হচ্ছে। কিসের প্রাচীর? কি আছে এই প্রাচীরের ওপরে? হঠাৎ অদৃশ্য একটা শক্তি আমাকে ঘিরে ফেলে। আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাইছি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ঝলমলে আলো। সেই প্রাচীরের গায়ে যেন একটা ফটক। আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। হে ভগবান, তুমি আমাকে একটা সুযোগ দাও। একটা বার বাঁচার সুযোগ দাও। এই প্রাচীর পেরিয়ে গেলে আর কোনোদিন ফিরতে পারবো না এর পাশে। আমার সমস্ত শক্তি দিয়ে মাটি আঁকড়ে ধরে থাকতে চাইলাম। সব ব্যর্থ হয়ে গেল। আমি ফটকের ঠিক সামনে ভীষণ অভিমান হলো, কার উপর জানি না। নিতে চাও আমায়? বিষ নিয়ে যাও। ঠিক এই মুহূর্তে আমার না কোন ব্যথা করছে, না কোন যন্ত্রণা, না কোন অনুভূতি। এক সেকেন্ডের জন্য সব থমকে গেছে, সাথে আমিও। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। রোগীর অবস্থা খারাপ হচ্ছে দেখে নার্স ভয় পেয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার ছুটে আসে। অপারেশন পরবর্তী সংকট। রোগী জ্ঞান ফেরার সাথে সাথে অপারেশনের ঝুঁকি সামলাতে পারছে না। শারীরিক অবস্থা কিছুতেই পেরে উঠছে না। শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তাররা ছোটাছুটি শুরু করলো। আকাশ আইসিইউ এর বাইরে বসে আছে। ডক্টর মুখার্জিকে হন্তদন্ত হয়ে যেতে দেখে আকাশ জিজ্ঞাসা করলো, কিন্তু ডাক্তার কোন উত্তর দিলেন না। তাড়াতাড়ি রোগীর কাছে চলে গেলেন। পরে ডাক্তারের ছোটাছুটি দেখে আকাশে বুঝতে বাকি রইল না যে কাজলের অবস্থা ভালো নয়। আকাশ বলল, ডক্টর, কাজল কেমন আছে? কি হয়েছে আমাকে বলুন। দেখুন, একটু আগেই জ্ঞান ফিরেছে। আকাশ খুশি হয়ে বলল, আমি দেখা করতে পারি? সরি, জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কি ডক্টর? অপারেশন পরবর্তী কিছু ঝুঁকি থেকে যায়। এই ধাক্কা সামলানো রোগীর পক্ষে কঠিন। অপারেশনের পর একটা অস্বস্তি, আর অপারেশনের জায়গায় ব্যথা। এটা জ্ঞান ফেরার সাথে সাথে তীব্র হয়ে যায়। রোগীকে এটা সামলে নিতে হয়। এখন যদি এই অবস্থায় রক্তক্ষরণ হয় তবে রোগী মারাও। আমরা আবারও ঘুমের ইনজেকশন, আরো কিছু মেডিসিন দিয়েছি।
এখন শুধু অপেক্ষা করতে হবে কখন জ্ঞান ফেরে, কারণ ওনার খুব ধকল লেগেছে যে উনি এটা খুবই আশঙ্কাজনক। আকাশ হপ করে এখানেই বসে পড়ে। ডক্টর মুখার্জি বলল, আপনি চাইলে রোগীর পাশে বসে অপেক্ষা করতে পারেন, তবে কান্নাকাটি বা শব্দ করলে সেটা সম্ভব হবে না। আসুন আমার সাথে। আকাশ এখন আর কাঁদছে না, একদম চুপ হয়ে গেছে। আকাশ কেমন স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ ডাক্তারের পিছনে গেল। 8 বছর পর এক পরন্ত বিকালে আকাশকে দেখা যায় দুটো ফুটফুটে মিষ্টি মেয়ের সাথে বাগানে ভলিবল নিয়ে খেলছে। আকাশের 5 বছরের যমজ 2 মেয়ে আরুষি আর আরোহী। আকাশের স্ত্রী বাগানের চেয়ারে বসে ল্যাপটপে কিছু কাজ করছে, সম্ভবত কিছু লিখছে। জীবন থেমে থাকে না, নানা উত্থান পতনের আবর্তে জীবন চলে জীবনের নিয়মে। তেমনি সুখ দুঃখের পালা চলতেই থাকে। সময় কিংবা অসময়ে প্রিয়জনকে হারানোর আশঙ্কা বা হারানোর কষ্ট কোন কিছুর বিনিময়ে ভোলানো যায় না। এই ক্ষত সহ্য করা সত্যিই ভীষণ কঠিন, কিন্তু সময় আমাদের অনেক কিছু সহ্য করার অভ্যাস করিয়ে দেয়। তবুও আমরা চাই না কেউ হারিয়ে যাক। জীবন চক্রে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। নিয়তির বিধান মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। প্রিয়জনকে হারানোর ভয় বড্ড বেশি হয়, তবে উপরওয়ালা যা লিখে রাখবেন তাই হবে, তার ব্যতিক্রম নয়। আকাশ নতুন করে জীবন শুরু করেছে। স্ত্রী আর পরীর মতো 2 মেয়েকে নিয়ে বেশ সুখে দিন যাচ্ছে আকাশের। 2 মেয়ে বায়না ধরলো আইসক্রিম খাবে। তাদের বাবাকে রাজি করার জন্য 2জন 2 পাশ থেকে গলায় জড়িয়ে ধরে বলল, শোনো বাবা, না তুমি তো আমাদের বেস্ট পাপা, শুধু আজকেই আইসক্রিম খাবো। প্লিজ পাপা, চলো না, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েরা যখন কিছু বায়না করে তখন আকাশকে সোনা বাবা বলে ডাকে। আকাশ বেশ উপভোগ করে, তাই আরো কিছু সময় রাজি না হওয়ার অভিনয় করে শেষ পর্যন্ত রাজি হয়। কিন্তু তোদের মাম্মাম কি রাজি হবে? তুমি রাজি করাবে? ওরে বাবা, আমি নেই। পাপা, তুমিও কি মাম্মামকে ভয় পাও? বেচারা আকাশ 5 বছরের মেয়ে দুটো জেনে গেছে আকাশ চৌধুরী বউকে ভয় পায়। আকাশ মুচকি হেসে বলল, ভয় পাবো না। দেখিস না, আমরা খেললেই চেঁচামেচি করে, গুছানো সবকিছু নাকি নষ্ট করে ফেলি আমরা। আমার কানের পোকা মরে যায়। বাবা মেয়েদের কথার ভঙ্গি সুবিধার মনে হচ্ছে না। মেয়েরা মুখ চেপে হাসছে। আকাশের স্ত্রী সেটা চোখে খেয়াল করছে। বাচ্চারা দৌড়ে এল। কি চাই? বাচ্চারা বলল, আইসক্রিম। হবে না, প্লিজ মাম্মাম, একবার। নো, প্লিজ মাম্মাম। মাম্মাম, চলো না, অনেকদিন বাইরে যায় না একসাথে। সামার ভ্যাকেশন চলে যাচ্ছে, পরশু বের হয়েছিলাম, মাঝখানে একটা দিন গেছে মাত্র। কাজল, বাচ্চারা এত করে বলছে প্লিজ চলো না। আমারও খুব ইচ্ছে করছে আজ এক জায়গায় যেতে। কাজল বলল, কোথায়? আগে চলো না, পরে দেখবে আইসক্রিম খেতে খেতে যাবো সবাই। কাজল বলল, হুম যাও, রেডি হয়ে নাও। আর আরুষি আর আরোহী খুশিতে লাফাচ্ছে। আকাশ ওদের নিয়ে ভেতরে যাচ্ছে। কাজল তখন কিছু লিখছে। আকাশ ফিরে দেখে কাজলের ওঠার নাম নিয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে যে। এই কাজল, তাড়াতাড়ি আসো না, বিকেল গড়িয়ে যাচ্ছে। এই তো আসছি, লেখাটা শেষ করি, প্রায় শেষ, 5 মিনিট প্লিজ, ওকে তাড়াতাড়ি। কিন্তু আকাশ মেয়েদের নিয়ে ভেতরে যায়। কিন্তু কাজল কি লিখছে চলুন দেখে আসি। সেদিন হসপিটালে আমি বুঝতে পারছিলাম আমি মারা যাচ্ছি। আমার চোখ বন্ধ হয়ে যায়, কোনো অনুভূতি নেই। তারপর মনে হয় কত যুগ, কত আলোকবর্ষ পেরিয়ে গেছে। আমি চোখ খুলে বুঝতে চেষ্টা করছি কোথায় আমি। আমি কি মারা গেছি? মৃত্যুর পরে এখানে কি এসেছি? চোখ খুলে দেখি আমার চিরচেনা একটি মুখ। আকাশ আমার হাত ধরে বসে আছে। আমি বুঝতে পারলাম আমি মারা যাইনি। এই প্রথম অনুভব করলাম বেঁচে থাকার স্বাদ। মৃত্যুর সাথে লড়াই করেছি, তারপর ঘুমিয়ে পড়ি ইনজেকশন দেওয়ার পর। তারপর কয়েক মাস কেমোথেরাপি নিয়ে বছর 1.5-এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। আমি আমার আকাশ, আরুষি, আরোহী, এই বাড়ির সংসার 2 হাতে আগলে রেখেছি আমার বুকে। আকাশ আর আমি দুজন দুজনের রক্ষা কবচ। একটা মুহূর্ত তাকে ছাড়া অন্য কিছু আমার ভাবনায় নেই। মেয়ে দুটো আমাদের চোখের মণি। একদিন আমাদের মেয়েরা বড় হবে, ওদের বিয়ে দেব। আমি আর আকাশ বুড়ো হব। আকাশে চুলে পাক ধরবে।
মোটা মোটা কাছে চশমা পরবে। কেমন দেখতে লাগবে আকাশকে? আমরা বুড়ো বুড়ি মিলে পুরনো স্মৃতি চালন করব। বুড়ো আকাশ আর বুড়ো বউকে নিয়ে সকালে হাঁটতে হাঁটতে সেই শিউলি তলায় দাঁড়াবে। যখন ফুলে ফুলে মাটি ভরে থাকবে আকাশ তখন ফুল কুড়িয়ে আমার আঁচলে দেবে। 2017 সালে একটা মেয়ে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তীব্র মাথা ব্যথা। 1 সপ্তাহের মধ্যে চোখ ঝাপসা থেকে ঝাপসা হয়ে যায়। অনেক ডাক্তারের কারণ খুঁজে পায় না। শেষ পর্যন্ত এক ডাক্তার জানায় মেয়েটার ব্রেইন টিউমার হয়েছে। পরিবারের কেউ মেয়েটাকে জানায় না, কিন্তু মেয়েটা জেনে যায়। তখন মেয়েটার মনের অবস্থা কি কেউ অনুমান করতে পারেন? যে মেয়েটা জানতে পেরেছে তার সময় সীমিত। 4 দিন এই অবস্থায় যাবার পর নিউরোলজিস্ট চূড়ান্ত রিপোর্ট জানায় ব্রেন টিউমার নয়, মেয়েটার হাইড্রোকাফেলাস হয়েছে, মস্তিষ্কে জল জমা। যাতে মেয়েটা অন্ধ হয়ে যাচ্ছে, এমনকি শেষ পর্যন্ত মারা যাবে যদি এই জল ব্রেন থেকে বের করা না হয়। একদিন পরেই একটা সার্জারির মাধ্যমে 1 সপ্তাহ ধরে ব্রেন থেকে জল বের করা হয়। প্রথম যখন চোখ মেলে তখন টানা 2 ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে যায়। তবুও নতুন করে আশঙ্কা দেখা দেয় ব্রেন টিউমারের। পুনরায় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় টিউমার নেই। 15 দিন হাসপাতালে তিক্ত অভিজ্ঞতা, আরো মাসখানেক নিজের ভারসাম্য রেখে একা হাঁটতে পারত না। মেয়েটার চোখ 80% নষ্ট হবার কথা ছিল, এক্ষেত্রে অনেকেই অন্ধ হয়ে গেছে। কিন্তু ভগবানের কৃপায় 80% ভালো আর 20% ড্যামেজ হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে বছরের সময় গেছে। কাজলের অসুস্থকালীন অনুভূতি, মৃত্যুর সাথে লড়াই, সব মেয়েটার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিচ্ছবি। একটা প্রেমের গল্প জীবনের এসব খাত প্রতিবাদ তুলে ধরতে চেয়েছি। গল্প জীবনের বাইরে নয়, আংশিক সত্যকে কেন্দ্র করে কল্পনার জাল বুনে অলঙ্করণ করা হয় একটা গল্প। এই গল্পটি এখানেই শেষ করলাম। সমাপ্ত।